দাঁড়িয়ে নতুন করে আবার যেখানে করোনার থাবা প্রবল হয়ে উঠেছে সেখানেও যে ছেলেমেয়েরা এত সংখ্যায় জয়েন করেছে, এটি দেখে আমার খুবই ভালো লাগছে। এবারে আমি একটু আমাদের বিষয়ে ঢোকার চেষ্টা করি। আমার আজকে যে বিষয় চয়ন, এতে আমার মনে হলো যে আজকের সময়ের প্রেক্ষাপটে শান্তি শিক্ষাটা অত্যন্ত একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছেলেমেয়েরা যেহেতু সকলেই বড় এবং আমরা নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে এখন চলছি, আমাদের বিধানসভা ভোট চলছে, সেখানে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত চলছি, এখনো শেষ হয়নি সেই প্রক্রিয়া। যে আমরা টিভিতে, নিউজ পেপারে প্রত্যেকদিন আমরা খবর পাচ্ছি যে দুর্নীতির যে হিংসাত্মক আশ্রয় নেওয়া হয়েছে, সে সমস্ত খবর পাচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে আজকের ছেলে মেয়েদের একটা বড় ভূমিকা রয়েছে, যেহেতু তারা আগামী দিনের অগ্রদূত, আগামী দিনের নাগরিক। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মূলত তাদের উপরেই বর্তাচ্ছে। আমরা আস্তে আস্তে তাদের উপরে দায়িত্বভার দিয়ে নিজেরা লাঘব হওয়ার চেষ্টা করছি। তো সেখানে ছেলে মেয়েদের আজকে শান্তি শিক্ষা দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা কেবল শিক্ষকরা কেবল ফেসিলিটেটর মাত্র। আমরা বরাবরই তাই বলে আসি, শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এখানে হচ্ছে শিক্ষার্থী হচ্ছে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্থাৎ আমাদের কাজ, আমরা যদি শান্তি শিক্ষা সম্পর্কে সামান্য কিছু ইনপুট দিতে পারি, ওরা বাকিটা বহন করে নিয়ে যাবে। আমি আমার স্লাইডটা শুরু করছি। আমার স্লাইডটা সবটাই ইংরেজিতে, আমি বাইলিঙ্গুয়ালি বলবো। যেহেতু আমার কাছে বাংলা সফটওয়্যার নেই, সেহেতু আমি বাংলাতে স্লাইডটা বানাতে পারিনি। তো আমি ইংরেজিতেই করেছি, তোমাদের অসুবিধা হবে না। আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বুঝিয়ে বুঝিয়ে দিতে 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 যাচ্ছি। আচ্ছা, আমাকে একটু উজ্জ্বল বাবু বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। উজ্জ্বল বাবু, আমাকে একটু জানাবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে। আজকে আমার বিষয় হচ্ছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন অ্যান্ড ওভারভিউ। পিস এডুকেশন তোমরা সকলেই জানো, শান্তি হচ্ছে মূল্যবোধের শিক্ষা করছি। এখানে আমার পরিচয় লেখা আছে, পরিচয় অলরেডি তোমাদের উজ্জ্বল স্যার করে দিয়েছে। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দেওয়া আছে। যদি আজকের বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো। এখানে আমার স্লাইডে দেখা যাচ্ছে, আমি স্লাইডটা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ডেফিনিশন অফ পিস, অর্থাৎ আমরা এবারে শান্তির সংজ্ঞা পড়ব। এখানে বেশ অনেকগুলো সংজ্ঞা ছিল, তার মধ্যে কিছু কিছু সংজ্ঞা আমি সিলেক্ট করেছি। প্রথমটি দেখো, জন গাল্টনের অনুসারে হিব্রু সালাম অ্যান্ড আরব সালাম মিনস বিয়ন্ড দ্য রোমান প্যাক্স, অর্থাৎ রোমান পিস, টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ পিস দ্যাট ইনক্লুডস জাস্টিস। অর্থাৎ কি, পিস অর্থাৎ শান্তিকে বোঝার জন্য এটা বুঝতে হবে জাস্টিস বা ন্যায়কে আমরা এর মধ্যে অন্তর্ভুক্তকরণ করছি। Peace is not only the absence of all violence but also the presence of justice and human security in all their norms, all their forms. অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে পিস ইজ নট অ্যাবসেন্স অফ অল ভায়োলেন্স, কেবলমাত্র যে হিংসার অনুপস্থিতি তাই শান্তি নয়, বরং প্রেজেন্স অফ জাস্টিস অর্থাৎ ন্যায়ের উপস্থিতি এবং হিউম্যান সিকিউরিটি অর্থাৎ মানুষের যেখানে নিরাপত্তা রয়েছে, সমস্ত রকম ভাবে নিরাপত্তা, সেটি কিন্তু শান্তি। আরেক রকম ডেফিনিশন আমরা পাচ্ছি হিজকিয়াস আসেফার 1993 তে। সেখানে বলা হচ্ছে ডিফাইন্ড পিস অ্যাজ ফিলোসফি অ্যান্ড ইন ফ্যাক্ট আ প্যারাডিম উইথ ইটস ওন ভ্যালুস অ্যান্ড পারসেপ্টস। অর্থাৎ
শান্তিকে একটি দর্শন রূপে দেখানো হয়েছে যার নিজস্ব মূল্যবোধ রয়েছে, which provides a framework to discern, understand, analyze, and regulate all human relationships in order to create an integrated, holistic, and human social order. অর্থাৎ এখানে শান্তিকে একটা দর্শন রূপে দেখানো হয়েছে। দর্শন অর্থাৎ জীবন দর্শন। শান্তি শুধুমাত্র একটা শব্দ নয়, এখানে এই জীবন দর্শনকে প্রতিপালিত করতে গেলে আমাদের এটাকে একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যেখানে আমরা এটা সম্পর্কে অবগত থাকব, এটা আমরা বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমাদের বোধগম্য হবে, অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারবো, রেগুলেট অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারবো। কাকে নিয়ন্ত্রণ করতে পারবো? সমস্ত হিউম্যান রিলেশনশিপকে। কারণ আমাদের যে শান্তি বিঘ্নিত হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারণে নয়, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটাই আমাদের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে। তাই হিউম্যান রিলেশনশিপকে আমাদের রেগুলেট করতে হবে ইন অর্ডার টু ক্রিয়েট। কিসের জন্য? কি আমরা তৈরি করব? ইন্টিগ্রেটেড, হলিস্টিক অ্যান্ড হিউম্যান সোশ্যাল অর্ডার। ইন্টিগ্রেটেড অর্থাৎ সংহতিপূর্ণ, হলিস্টিক মানে সামগ্রিক, হিউম্যান সোশ্যাল অর্ডার মানবিক সামাজিক একটা অর্ডার বা ক্রম আমরা তৈরি করব। পরবর্তী ডেফিনেশনে দেখতে পাচ্ছি গিলবার্ট এনবউ বলছেন, defined peace as precarious victory of the forces of cooperation and diplomatic understanding over those of aggression and domination. অ্যাগ্রেশন অ্যান্ড ডমিনেশন অর্থাৎ যে দমন করার যে নীতি এবং অ্যাগ্রেশন অর্থাৎ অধিকারবোধ এবং দমন করার যে নীতি, তার ঊর্ধ্বে উঠে শান্তির প্রতিষ্ঠা। ফর পিস টু রিন and the forces of peace within the around individuals must oppose and overcome the forces of aggression. aggression অর্থাৎ আমাদের যে নিপীড়ন, তার বিরুদ্ধে যে ভয়েস তোলা, সেটাই হচ্ছে শান্তি। তারপরে বলছে আরেকটি ডেফিনিশনে, এ এম ইয়ান্ডা 2003 তে, peace is a vehicle of rule, order, discipline, equilibrium and above all harmony, depending on the nature and aspirations of each one and on the available resources and potentials. অর্থাৎ পিস হচ্ছে একটা ভেহিকেল মানে হচ্ছে গাড়ি, যে গাড়িটা নিয়ে যাবে রুলস, যে গাড়িটার মধ্যে আছে রুলস অর্থাৎ নিয়ম নীতি, অর্ডার বা ক্রম, ডিসিপ্লিন শৃঙ্খলা থাকবে, ইকুইলিব্রিয়াম সাম্যতা থাকবে, এবং সেটা একটা হারমোনি অর্থাৎ সমন্বয়ের মধ্যে দিয়ে প্রত্যেকে একটা অর্ডার নিয়ে যাবে এবং যার যা রিসোর্স এবং পোটেনশিয়াল অর্থাৎ যার ভিতরে যে প্রতিভা রয়েছে তাকে সম্মান দিয়ে তাকে সেই অনুসারে নিজের যোগ্যতার অনুসারে প্রতিষ্ঠা করা, তাকেই বলছে পিস। দু ধরনের পিসের কথা বলা হচ্ছে, টু কাইন্ডস অফ পিস। ফার্স্ট হচ্ছে নেগেটিভ পিস। কোল্ড ওয়ার ইজ দ্য অ্যাবসেন্স অফ ওয়াইড রেঞ্জিং ফিজিক্যাল ভায়োলেন্স অর কন্ডিশন অফ ওয়ার। অর্থাৎ হচ্ছে যেটা অ্যাবসেন্স অফ ফিজিক্যাল ভায়োলেন্স মানে আমাদের যে শারীরিক অত্যাচার তার যে অনুপস্থিতি, সেটাকে বলছে পিস। বা যেটা যুদ্ধ পরিস্থিতি, তোমরা সকলেই জানো যুদ্ধের যে পরিস্থিতি সেটা যদি না থাকে সেটাকে পিস বলছে, এটা নেগেটিভ পিস। আরেকটা হচ্ছে পজিটিভ পিস, যেটা বলছে প্রমোটিং স্ট্রাকচারাল অ্যান্ড কালচারাল পিস as it involves the development of a society in which there is no structural violence or social injustice, যেখানে কোনো রকম গঠনগত হিংসাত্মক ঘটনা থাকবে না এবং যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, সেটাই হচ্ছে পজিটিভ পিস। আর এটাই যাচ্ছি না, একই রকম জিনিস আছে বলে দিয়েছি। এবারে পিসের কতগুলো লেভেল রয়েছে। শান্তির লেভেলগুলো কি কি? পার্সোনাল আর ইনার পিস, যেটাকে আমরা বলছি যে আমাদের নিজেদের যে শান্তি অর্থাৎ আমার যে ব্যক্তিগত শান্তি বা মানসিক শান্তি, সেটাকে বলছে সোশ্যাল পিস, সামাজিক শান্তি। পিস উইথ নেচার, প্রকৃতির সঙ্গে যে শান্তি বজায় রাখা সেটি, এবং পিস উইথ দ্য সুপ্রিম বিইং, এবং যেটা হচ্ছে আমাদের ঈশ্বরের সঙ্গে যে আমরা যে মিলিয়ে দিচ্ছি নিজেকে, অর্থাৎ আমরা যে সর্বোচ্চ যে শান্তি লাভ করতে পারছি সেটি হচ্ছে
পিস উইথ দ্য সুপ্রিম বিং। এই চতুর্থতম পিস যেটা শান্তি, সেটি অ্যাচিভ করা সব থেকে কঠিন। কারণ সুপ্রিম বিং এর সঙ্গে আমরা মেলাতে কজন পারি? শুধুমাত্র মহাপুরুষরাই কয়েকজন হয়তো পেরেছে, আমাদের সাধারণ মানুষরা আমরা সেটি করা সম্ভব নয়। তাই প্রথম তিনটে পিস অবশ্যই অ্যাচিভ করা সম্ভব। এবারে আমরা আমরা এতক্ষণ পিস সম্পর্কে পড়লাম, এবারে আমরা পিস এডুকেশন বা শান্তি শিক্ষা এবারে এটাতে আসছি। পিস এডুকেশন অ্যাকর্ডিং টু মেরি লি মরিসন, ইনি বলছেন পিস এডুকেটর্স পয়েন্ট আউট বোথ দি ভ্যালু অ্যান্ড দ্য রিস্ক অফ কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এরা কি পয়েন্ট আউট করছে, কি দেখাচ্ছে? যে ভ্যালু, ভ্যালু অর্থাৎ কি? মূল্যবোধ। এবং রিস্ক অর্থাৎ ঝুঁকি। কিসের ঝুঁকি? কনফ্লিক্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, এবং সোশ্যাল চেঞ্জ সামাজিক পরিবর্তনের যে দ্বন্দ্ব, সেটার মধ্যে যে রিস্ক অর্থাৎ ঝুঁকি রয়েছে এবং যে মূল্যবোধ রয়েছে, পিস এডুকেটার্স সেটাই পয়েন্ট আউট করেন। অর্থাৎ একটা আমাদের মধ্যে কনফ্লিক্ট থাকবেই, এবং সোশ্যাল চেঞ্জ যখনই হবে তখনই কিন্তু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হবে। কিন্তু সেখানে যাতে পিস বা শান্তি বিঘ্নিত না হয়, সেই পিস এডুকেটার্স এর কিন্তু কাজ সেটাই। এবারে আমি নিয়ে নিয়েছি ইউনিসেফের একটি ডেফিনিশন। ইউনিসেফের 2009 সালে যে ডেফিনেশনটা দিয়েছে সেটি হচ্ছে, peace education is the process of promoting the knowledge, skills, attitudes and values needed to bring about behavior change that will enable children, youth and adults to prevent conflict and violence, both overt and structural, to resolve conflict peacefully and to create the conditions conducive to peace, whether at an interpersonal, intergroup, national or international level. একটিমাত্র সেন্টেন্সের মধ্যে সম্পূর্ণ একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করেছে ইউনিসেফ। আমি ছোট ছোট বাক্যে ভেঙে বুঝিয়ে বলছি। বলছে পিস এডুকেশন, শান্তি শিক্ষা ইজ এ প্রসেস অফ প্রমোটিং নলেজ। এটি একটি পদ্ধতি। এটি কি প্রমোট করছে অর্থাৎ কি এগিয়ে নিয়ে চলেছে? নলেজ অর্থাৎ জ্ঞান, স্কিলস মানে দক্ষতা, অ্যাটিটিউড মনোভাব, এবং ভ্যালুস মূল্যবোধ। এগুলো কিসের জন্য প্রয়োজন? নিডেড টু ব্রিং অ্যাবাউট বিহেভিয়ারাল চেঞ্জেস। তোমরা যারা এডুকেশনের ছাত্রছাত্রী, তারা তো এতদিনে এই শব্দটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, যে আমাদের আচরণগত পরিবর্তন। তাহলে এই নলেজ অর্থাৎ জ্ঞান, শিক্ষা, জ্ঞান, দক্ষতা, এই মনোভাব এবং মূল্যবোধ, এইগুলো আমাদের প্রয়োজন আমাদের আচরণগত পরিবর্তনের জন্য। দ্যাট উইল এনাবেল, এবং সেই আচরণগত চেঞ্জ বা পরিবর্তন হলে সেটা কি সুবিধা হবে? যা যা কিনা চিলড্রেন অর্থাৎ শিশুরা, ইউথ অর্থাৎ যুবক যুবতীরা, এবং অ্যাডাল্ট বয়স্ক মানুষদের সাহায্য করবে কিসে? টু প্রিভেন্ট কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স, যে দ্বন্দ্ব এবং যে হিংস্রতা, সেটিকে আটকাতে সাহায্য করবে, সেটিকে প্রতিরোধ করতে সাহায্য করবে। বোথ ওভার্ট অ্যান্ড স্ট্রাকচারাল। ওভার্ট অর্থাৎ দুটো আছে নিশ্চয়ই জানো, ওভার্ট এবং কোভার্ট। একটা হচ্ছে মানে একটা হচ্ছে সরাসরি ভাবে, আর একটা হচ্ছে মানে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে বলতে পারো। টু রিজলভ কনফ্লিক্ট পিসফুলি, অর্থাৎ আমরা দ্বন্দ্বটাকে কতটা শান্তিপূর্ণ ভাবে আমরা রিজলভ করতে পারবো বা আমরা মিটিয়ে নিতে পারবো, and to create the condition conducive to peace, এবং আমরা এমন ভাবে ব্যাপারটা তৈরি করব যাতে আমাদের শান্তির একটা পরিবেশ বিদ্যমান হবে। এবং এই শান্তির পরিবেশটা কিভাবে বিদ্যমান হবে? ইন্টারপার্সোনাল, অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির ব্যক্তির ইন্টারপার্সোনাল থাকবে। ইন্টার গ্রুপ, ধরো আমাদের কলেজের এডুকেশন অনার্স স্টুডেন্টদের সঙ্গে তোমাদের সীতারাম মাহাতো কলেজের এডুকেশন অনার্স স্টুডেন্টদের, তাহলে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল, দুটো গ্রুপের মধ্যে যাতে শান্তি বজায় থাকে। ন্যাশনাল অর্থাৎ নেশন ওয়াইজ, ন্যাশনাল অর্থাৎ ধরো পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাটের, পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের, এদের মধ্যে পিস বজায় থাকবে বা শান্তি বজায় থাকবে। এবং ইন্টারন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে তো তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ভারত চীন সমস্যা হচ্ছে, ভারত পাকিস্তান সমস্যা তো বহু বছর ধরে রয়েছে, ভারত বাংলাদেশ সমস্যা রয়েছে। তাহলে এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, বা সিরিয়া, লেবানন,
একটা সমস্যা, তোমরা যারা নিউজ পেপার পড়ো তারা নিশ্চয়ই জানো। তাহলে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে সমস্যা, যেগুলো একটা দেশের সঙ্গে আরেকটা দেশে গন্ডগোল লেগে রয়েছে, সেগুলো যাতে রিসলভ করতে পারি, সেটাই হচ্ছে পিস এডুকেশনের কাজ। লাস্ট আরেকটি বলছে জোহান গল্টন, peace education is the pedagogical efforts to create a world at peace. By peace we mean more than absence of violence. Peace কেবলমাত্র শুধু যে হিংস্রতার অনুপস্থিতি যে পিস বা শান্তি তা নয়, এটি হচ্ছে একটা পেডাগজিক্যাল এফোর্ট। পেডাগজি শব্দটার সঙ্গে তোমরা নিশ্চয়ই এতদিনে পরিচিত হয়েছো। পেডাগজি অর্থাৎ স্ট্র্যাটেজি, আমাদের কিন্তু একটি কৌশল নিতে হবে। পিস কিন্তু এমনি এমনি একটা শব্দ নয়, আর পিস একার পক্ষেও সম্ভব নয় শান্তি আনা। তাহলে শান্তি শিক্ষা বজায় রাখতে গেলে এটি একটি কৌশল নিতে হবে, যাতে করে আমরা ওয়ার্ল্ডে পিসটাকে আমরা প্রিভেল করতে পারি বা সারা পৃথিবীতে শান্তি ছড়িয়ে দিতে পারি। আরো কয়েকটি ডেফিনিশন রয়েছে, তার মধ্যে বলছে বেটি রিয়ারডনের বলছে পিস এডুকেশন ইজ দ্য অ্যাটেম্প্ট টু প্রমোট the development of an authentic planetary consciousness that will enable us to function as global citizens and to transform the present human condition by changing the social structure and pattern of thought that have created it. অর্থাৎ গ্লোবাল সিটিজেন, এখানে দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে ইম্পর্টেন্ট যে শব্দ, যেগুলো আমরা কিওয়ার্ডস বলি, পড়ার সময় একটু মনে রাখবে যে কোন কোন শব্দগুলো ইম্পর্টেন্ট। দেখো, গ্লোবাল সিটিজেন মানে হচ্ছে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক বলে মনে করব। বিশ্ব নাগরিক আমরা তখনই হতে পারবো যখন মানুষের সঙ্গে মানুষের বা দেশের মধ্যে দেশের সঙ্গে দেশের বিরোধ বা অশান্তি থাকবে না, এবং সেটার জন্য আমরা কি করবো, টু ট্রান্সফর্ম প্রেজেন্ট হিউম্যান কন্ডিশন বাই চেঞ্জিং সোশ্যাল স্ট্রাকচার আর প্যাটার্ন অফ থট। অর্থাৎ থট প্যাটার্ন, আমরা যে চিন্তা ভাবনা করছি সেই প্যাটার্নটাকে একটু পরিবর্তন করে আমরা শান্তি বজায় রাখবো। The transformation imperative must be at the center both at knowledge and values. এবং এই যে ট্রান্সফরমেশন বা এই যে পরিবর্তনটা হচ্ছে, সেটা কিন্তু দুরকম দিক দিয়েই হবে, নলেজ অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে এবং ভ্যালু বা মূল্যবোধের দিক দিয়ে। আমাদের কিন্তু দুরকম ভাবেই শিক্ষিত হতে হবে, অর্থাৎ আমরা কি ভ্যালু পোষণ করছি, মূল্যবোধ সেটা, এবং জ্ঞান তো অবশ্যই। নলেজ না থাকলে কিন্তু কোনোটাই হবে না। Peace education, according to Susan Gelvar, peace education is good old-fashioned teaching, love, respect and thinking with the twist of changing the paradigm. আমরা বহু বছর ধরে যে টিচিং যে শিক্ষা দিয়ে যাচ্ছি, লাভ, রেসপেক্ট এন্ড থিঙ্কিং, এটাও কিন্তু মূল কথা। অর্থাৎ ভালোবাসো, সম্মান করো এবং চিন্তা করো প্রত্যেকটা বিষয়। Peace education, according to encyclopedia, এখানে বলা হয়েছে absolute astronomy. Peace education may be defined as the process of acquiring the values, the knowledge, and developing attitudes, skills, and behavior to live in harmony with oneself, with others, and with the natural environment. অর্থাৎ এখানে বলা হয়েছে কি, পিস এডুকেশন হচ্ছে একটা প্রসেস, শান্তি শিক্ষা হচ্ছে একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ অ্যাকোয়ারিং, কি অর্জন করবে? ভ্যালুস অর্থাৎ মূল্যবোধ অর্জন করবে, নলেজ জ্ঞান অর্জন করবে, ডেভেলপিং দ্য অ্যাটিটিউড আমাদের যে মনোভাব সেই মনোভাব তৈরি করবে, স্কিল দক্ষতা তৈরি করবে, আর বিহেভিয়ার এবং আমাদের যে আচরণ সেই আচরণ পরিবর্তন করবে। কিসের জন্য? টু লিভ ইন হারমোনি উইথ ওয়ানসেলফ, অর্থাৎ সমন্বয়ের সঙ্গে আমরা থাকবো। তোমরা যে ডেলার্স কমিশনে নিশ্চয়ই পড়েছো, চারটি যে স্তম্ভ, তার মধ্যে লার্নিং টু লিভ টুগেদার। তো আমরা একসঙ্গে সবাই থাকবো, সেখানে আমরা হারমোনি অর্থাৎ সমন্বয়ের সঙ্গে থাকবো, নিজের সঙ্গে ওয়ানসেলফ উইথ আদার অ্যান্ড উইথ ন্যাচারাল এনভায়রনমেন্ট। আজকে আমরা প্রকৃতিকে ধ্বংস করে আমাদের এবং নিজেদের এবং প্রকৃতির মধ্যে অশান্তি ডেকে আনছি, সেজন্য আমাদের কিন্তু প্রকৃতির সঙ্গেও শান্তিতে বসবাস করতে হবে। এবারে ক্যারেক্টারিস্টিক্স অফ পিস এডুকেশন, অর্থাৎ পিস এডুকেশনের কি বৈশিষ্ট্য, শান্তি শিক্ষার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়া যাক। ইট ইজ ডেভেলপমেন্টাল, কখনোই আমরা বলবো না যে আমরা অ্যাবসলিউট জায়গায় পৌঁছে গেছি বা চরম প্রাপ্তি হয়ে গেছে, কারণ পিস ইটসেলফ হচ্ছে একটা ডেভেলপমেন্টাল প্রসেস। সবসময় কিন্তু আমরা
একটা থেকে আমরা এখন যে কন্ডিশনে আছি সেখান থেকে আমরা আরো ভালো আরো বেটার কি করে হব, সেটাই হচ্ছে ডেভেলপমেন্টাল প্রসেস বা ডেভেলপমেন্টাল পদ্ধতি। সিস্টেমেটিক ইন ইটস অ্যাপ্রোচ, অর্থাৎ এর যে অ্যাপ্রোচ বা এটা হচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ এটা কিন্তু পদ্ধতিগত। কারণ এটা পিসটা শান্তি কিন্তু একদিনে আসবে না, শান্তি একক প্রচেষ্টাতেও আসবে না, এবং শান্তি এক জেনারেশনেও আসবে না। শান্তির জন্য কিন্তু আমাদের একটা একটা পদ্ধতিগতভাবে, কৌশলগতভাবে, মিলিতভাবে এবং সামগ্রিকভাবে, কেন্দ্রীগতভাবে এবং কেন্দ্র বহির্গতভাবে সব রকম ভাবে আমাদের একটা চেষ্টা করতে হবে, তবে গিয়ে শান্তি আসবে। শান্তি একদিনে আসা সম্ভব নয়। ট্রান্সফরমেটিভ অবশ্যই, অর্থাৎ ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর। একটা জিনিস থেকে আরেকটা জিনিসে যখন রূপান্তর হয় তখন ট্রান্সফরমেটিভ বলে। তো পিস অবশ্যই ট্রান্সফরমেটিভ। আর কম্প্রিহেন্সিভ আর হলিস্টিক ইন স্কোপ, অবশ্যই কম্প্রিহেন্সিভ অর্থাৎ বুঝতে হবে, এটা বোধগম্যতা হবে, সবাই মিলে বুঝবে, এবং হলিস্টিক ইন স্কোপ অর্থাৎ যে এর যে পরিধিটা সেটা হচ্ছে হলিস্টিক অর্থাৎ সামগ্রিক। আমরা এর আগে বলেছি না এই যে সংজ্ঞাতে, যে এর যে পরিধি সেটা কিন্তু ইন্টারপার্সোনাল, নিজের সঙ্গে নিজের, ইন্ট্রাপার্সোনাল নিজের সঙ্গে অপরের, তারপরে হচ্ছে এটা দেশের সঙ্গে, এটা আন্তর্জাতিক ভাবে। তাহলে এটা হলিস্টিক ইন নেচার, সামগ্রিক ভাবে এটা বোঝানো হচ্ছে। এবং এথিক্যাল, অর্থাৎ এটি হচ্ছে ন্যায়সঙ্গত, এথিক্যাল। মেজর রিজনস ফর পিস এডুকেশন, এই যে শান্তি শিক্ষা, এটার প্রয়োজনীয়তা কি কি, কেন আমাদের সাথে শান্তি শিক্ষা নিয়ে আমরা পড়লাম এত কিছু জিনিস থাকতে। দ্য ইম্পর্টেন্স অফ পিস এডুকেশন ক্যানট বি ইগনোরড। তাহলে পিস এডুকেশন বা শান্তি শিক্ষার যে গুরুত্ব সেটাকে আমরা কখনোই কিন্তু ইগনোর করতে পারি না। Especially in the postmodern times, the following are the reasons of peace education must be taught in school. এই যে উত্তরাধুনিক কালে আমাদের পিস এডুকেশন আমাদের স্কুলে কেন দেওয়া প্রয়োজন, সেটির কয়েকটি কারণ বলা হলো। To provide students the capability and values they must have to build and sustain peace in their respective families, ফ্রেন্ডস, কমিউনিটি, ওয়ার্ক প্লেস। তাহলে কি দেখাচ্ছে, স্টুডেন্টদের মধ্যে এটা কি তৈরি করবে, ক্যাপাবিলিটি অর্থাৎ সামর্থ্য তৈরি করবে, এবং ভ্যালুস এবং মূল্যবোধ তৈরি করবে। তাতে করে কি হবে, দে মাস্ট হ্যাভ টু বিল্ড, তারা তৈরি করতে পারবে, এবং সাস্টেন, শুধু তৈরি করলেই হবে না, সেটাকে বজায় রাখতে হবে, পিসটাকে বজায় রাখতে হবে। শান্তি বজায় রাখবে কোথায়, ইন দ্য রেসপেক্টিভ ফ্যামিলিজ, তারা যে পরিবার থেকে আছে সেই পরিবারে, ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে, কমিউনিটি সম্প্রদায়ের মধ্যে, ওয়ার্ক প্লেস যেখানে তারা কাজ করে সেই কর্মক্ষেত্রে, কান্ট্রি তাদের দেশে, ওয়ার্ল্ড পৃথিবীতে, অ্যান্ড উইদিন দেমসেলস এবং নিজেদের মধ্যে, সব জায়গায় তারা শান্তি তৈরি করবে এবং শান্তিটাকে বজায় রাখবে। নাম্বার 2, to constructively handle the after effects of war and conflict and presence of violence in individuals daily lives, like increased violence and aggression. প্রথম পয়েন্টটাতে বলা হলো তারা নিজেরা কি করবে, কিন্তু দ্বিতীয় পয়েন্টটাতে কি বলা হয়েছে, যে ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে, ইতিমধ্যেই যে ঘটনাগুলো ঘটে গেছে, তারা তো দায়ী নয় এই ঘটনাগুলো ঘটানোর জন্য, কিন্তু যেগুলো হয়ে গেছে ইতিমধ্যে, আফটার এফেক্টস অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধটা হয়ে গেছে কিন্তু তার এফেক্ট বা প্রভাব তো রয়ে গেছে, কনফ্লিক্ট দ্বন্দ্বটা হয়ে গেছে, তার প্রভাব রয়ে গেছে, প্রেজেন্স অফ ভায়োলেন্স ইন ইন্ডিভিজুয়ালস ডেইলি লাইফস, কিছু মানুষের জীবনে প্রতিনিয়ত তারা শোষিত হয়ে চলেছে, তাদের উপরে আহ, তারা হিংসার আশ্রয় রয়েছে। তাদেরকে তাদেরকে আমরা তাদের জীবনে কিভাবে শান্তি ফিরিয়ে আনতে পারি, তাদের জীবন থেকে কি করে ভায়োলেন্স এবং অ্যাগ্রেশনকে আমরা বাদ দিতে পারি, হিংসা এবং যে নিপীড়ন, যে শোষণ, সেটাকে আমরা কি করে বাদ দিতে পারি, সেই চেষ্টাটাও কিন্তু আমাদের কনস্ট্রাকটিভলি করতে হবে। কনস্ট্রাকটিভলি মানে হচ্ছে আমরা গঠনগতভাবে চেষ্টা করব, শুধুমাত্র ইমোশনালি বললে হবে না, সুন্দরভাবে সেটাকে
রিজলভ করার চেষ্টা করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলছে টু ডেভেলপ সোশ্যাল রেসপন্সিবিলিটি হুইচ ইজ নিডেড ইন দ্য 21st সেঞ্চুরি। আমরা এডুকেশনে পড়েছি না যে আমাদের ব্যক্তিগত আর আমাদের সামাজিক দুরকম দায়িত্ব রয়েছে, তাহলে এখানে হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে, যেটা 21 শতকে খুবই প্রয়োজন। নাম্বার 4, to provide hope for a better future for the younger members of society. অর্থাৎ যারা একদম ছোট মানুষ, যারা শিশু রয়েছে, তাদেরকে আমরা কি একটা ভালো পৃথিবী উপহার দিতে পারি না? তাদের জন্য কিন্তু শান্তি বজায় রাখতে হবে, because it indicates that the society is aware of its skills and is striving to remedy in order to build a better place to live. অর্থাৎ আমরাই কিন্তু এর ক্ষতি করেছি, আবার আমাদের কাছেই কিন্তু এর মলম রয়েছে, যে আমরা আমাদের শিশুদের জন্য আরেকটু ভালো পৃথিবী কি করে উপহার দিতে পারি। 5, to value the richness of the philosophy and concept of peace as a process to understand war behavior, to promote a concept of peace accompanied by social justice and stimulate a respect for life by managing conflicts non-violently. অনেকগুলো শব্দ এখানে বলা হয়েছে, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে বুঝতে হবে। টু ভ্যালু দ্য রিচনেস অফ দ্য ফিলোসফি, অর্থাৎ আমি বলেছি না যে শান্তি প্রক্রিয়া একটা দর্শন, এটা কিন্তু একটা জীবন দর্শন, এটা কিন্তু একটা শব্দ নয়, একদিনে অ্যাচিভ করা যায় না শান্তি। তাহলে এই যে দর্শন, সেটার ভ্যালু অফ রিচনেস, অর্থাৎ এটা সমৃদ্ধিটা বুঝতে হবে। দ্য কনসেপ্ট অফ পিস অ্যাজ এ প্রসেস, এই যে শান্তির যে কনসেপ্ট বা ধারণা, সেটা কিন্তু আসলে একটি পদ্ধতি। টু আন্ডারস্ট্যান্ড ওয়ার বিহেভিয়ার, যুদ্ধ কেন হয়, যুদ্ধের আচরণ যারা করে তারা কেন করে, যুদ্ধটা কি পরিস্থিতিতে সৃষ্টি হয়, সেই কারণগুলো বুঝতে হবে। টু প্রমোট এ কনসেপ্ট অফ পিস অ্যাকম্পানিড বাই সোশ্যাল জাস্টিস, শুধুমাত্র শান্তি দিলেই চলবে না, তার সঙ্গে সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা করতে হবে। and to stimulate a respect for life by managing conflict non-violently, অহিংস উপায়ে আমরা আমাদের যে দ্বন্দ্বগুলো সেগুলোকে আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং আমরা জীবনকে সম্মান করব, সব থেকে বড় কথা। পরের স্লাইডে গেলাম। বেসিক অ্যাজাম্পশনস অফ পিস এডুকেশন, কিছু কিছু আমরা অ্যাজাম্পশনস আছে কি কি। Another basic assumptions in the promotion of peace education is that it is founded universal values and attitudes which are related to the following. এটা কিন্তু ইউনিভার্সাল ভ্যালুস, অর্থাৎ এটা সর্বজনীন একটা মূল্যবোধ এবং অ্যাটিটিউড বা মনোভাব। কি কি সেগুলো একটু দেখে নাও। হিউম্যান রাইটস, মানবাধিকার, ডেমোক্রেসি, গণতন্ত্র, কোঅপারেশন ও সলিডারিটি, একে অপরকে সহযোগিতা করব, প্রিজার্ভেশনস অফ কালচার, অর্থাৎ আমাদের যে সংস্কৃতি তার কি করে সংরক্ষণ করব, ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ আমাদের আন্তর্জাতিকতা বোধ। 6 নম্বর হচ্ছে প্রোটেকশন অফ দি এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ কি করে রক্ষা করব, আর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার কনসেপ্ট আমি একদম শুরুতে তোমাদের বলে দিয়েছিলাম যে 4 নম্বর পয়েন্ট, যেটা আমরা অ্যাচিভ করতে পারি না, নিজেকে সুপ্রিম বিইং এর সঙ্গে মিশিয়ে দেওয়া, সেটাই হচ্ছে পিস, সেইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, যেটা অ্যাচিভ করা খুবই কঠিন। ক্যাটাগরিজ আর ইন্টারভেনশনস অফ পিস এডুকেশন, কি কি ক্যাটাগরি আছে আমরা একটু দেখে নিই। টু ইমপ্লিমেন্ট অ্যান এফেক্টিভ পিস এডুকেশন কারিকুলাম, these important skills must constitute its content as they are imperative to create peace at different levels of human relationships. তাহলে পিস এডুকেশন যখন তৈরি হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই একটা কারিকুলাম থাকবে, অর্থাৎ একটা পাঠ্যক্রম নির্দিষ্ট, সেটার জন্য ইম্পর্টেন্ট স্কিলস কিছু থাকবে, অর্থাৎ যে দক্ষতাগুলো আমরা জানি সেই দক্ষতাগুলো থাকবে, যেটা এটার কন্টেন্ট বা এটার যে সূচি সেটা তৈরি করবে। সেগুলো কি কি একটু দেখে নিই আমরা। The skills are fundamentally embodied and developed in 3 broad categories on interventions. 3টে বিস্তারিত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি আমরা একটু দেখে নিচ্ছি।
কনফ্লিক্ট রেজলিউশন, দ্বন্দ্ব নিরসন। এই দ্বন্দ্ব নিরসনের কথা আমরা আগেও বলেছিলাম যে আমাদের পিস মানে হচ্ছে কিন্তু পিস এডুকেশন, আমাদের যে দ্বন্দ্ব সেটাকে আমরা কি করে মিটিয়ে নেব। বি হচ্ছে ভায়োলেন্স প্রিভেনশন এডুকেশন, অর্থাৎ যেখানে ভায়োলেন্স প্রিভেনশন, যেখানে হিংসা যেটা হয়েছে সেটাকে আমরা প্রিভেন্ট করব কি করে, অর্থাৎ প্রতিরোধ করব কি করে, তার শিক্ষা। আর 3 নম্বর হচ্ছে নন ভায়োলেন্স এডুকেশন, যেটা আমাদের গান্ধী প্রথম দেখিয়েছিলেন, গান্ধীজি, পরে আরো অনেকে দেখিয়েছে, অহিংস পদ্ধতিতে যে শিক্ষা। পরের পয়েন্ট হচ্ছে দেখো, অ্যাপ্রোচেস এন্ড মেথোডোলজিস ইন টিচিং পিস এডুকেশন। যদি আমি এটাকে একটি শিক্ষার ধারা হিসেবে ধরে নিই, অর্থাৎ একটা ব্রাঞ্চ, এডুকেশনের একটি ব্রাঞ্চ যদি পিস এডুকেশন হয়, তাহলে তার তো কিছু মেথোডোলজি এবং অ্যাপ্রোচ থাকবে, তাই না? তোমরা তো প্রত্যেক জানো প্রত্যেকটা টিচিং সাবজেক্টসেরই একটা করে মেথোডোলজি রয়েছে। তাহলে সেগুলো কি কি? আমরা যদি ধরে নিই যে পিস এডুকেশন একটি আলাদা ব্রাঞ্চ, সেখানে কোঅপারেটিভ অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং, যেটা আমরা এই মুহূর্তে আমরা এটা অত্যন্ত প্রাধান্য দিচ্ছি আমরা যখন শেখাই ক্লাসে। এবং এখন কিন্তু এখন যে কোনো সাবজেক্টে কোঅপারেটিভ অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং এর গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা ইন্ডিভিজুয়াল না করি, গ্রুপ লার্নিং পছন্দ করি। আমরা ওয়ার্কশপ মেথডে পড়াই, আমরা ছোট ছোট গ্রুপ তৈরি করে দিয়ে তাদেরকে পিয়ার টিচিং, অর্থাৎ বন্ধুরা বন্ধুদেরকে পড়াচ্ছে, একসঙ্গে একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের, এইভাবে কিন্তু আমরা পড়াচ্ছি। তাহলে গ্রুপ যত বেশি আমরা করব, সেখানে কিন্তু গ্রুপ মানে কি, দল মানে হচ্ছে একাধিক মানুষ, একজনের বেশি মানুষ। তাহলে একজনের বেশি মানুষ যখন মিলেমিশে কোনো একটি জিনিস শিখছে, তাহলে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নিরসন করার ক্ষমতা এমনিতেই গড়ে উঠছে, তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে উঠছে। তাহলে এখানেই হচ্ছে কোঅপারেটিভ অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং এর সার্থকতা। সেকেন্ড দেখো, লেখা আছে ক্রিটিক্যাল পেডাগজি, অর্থাৎ পেডাগজি মানে তোমাদেরকে আগেই বলেছি স্ট্র্যাটেজি বা কৌশল, এবং সেটা ক্রিটিক্যাল হতে হবে। সেটা আমাদের প্রত্যেকে এটা সম্পর্কে আমাদের সন্দিহান হতে হবে যে পেডাগজিটা কি জিনিস, সেটা জানতে হবে যে কিভাবে করানো হচ্ছে। 3 নম্বর হচ্ছে এনকোয়ারি মেথোডোলজি আর প্রবলেম সলভিং। আমরা ক্লাসে একটা জিনিস দেখবে যে আমরা সব সময় বলি যে আমাদের পড়ানো হয়ে গেলেই বলি যে প্রশ্ন করো, বা আমরা প্রথমেই একটা প্রশ্ন ছুঁড়ে দিই ক্লাসে, তারপরে সেটাকে সলভ করতে বলি। অনেকে অনেক রকম সলিউশনস দেয়, তারপরে আমরা জেনারেল একটা সলিউশন দিই এবং তারপরে আমরা বিষয়ে ঢুকি। তো এটাকে বলছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তোমরা হয়তো এডুকেশন অনার্স যারা পড়ছো তারা অলরেডি এগুলো পড়ে এসেছো। তারপরে দেখো এমফাসিস অন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে অনেকটা জোর দিতে হবে। এর আগে কিন্তু আমি ফ্রেমওয়ার্ক শব্দটা একবার এসেছিল, মনে করে দেখো। সেখানে ফ্রেমওয়ার্ক মানে আমি বলে দিয়েছিলাম যে পিস এডুকেশন হচ্ছে একটা টোটাল ফ্রেমওয়ার্ক, যেখানে আমাদের প্রত্যেককে থাকতে হবে, আমাদের শিক্ষার্থীকেও থাকতে হবে, শিক্ষককে থাকতে হবে, কারিকুলাম থাকতে হবে, আমাদের সোসাইটি থাকবে, সবাই মিলে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক বানাতে হবে এবং সেটির উপরে জোর দিতে হবে। 5 নম্বর কি বলা আছে, কনফ্লিক্ট অ্যানালিসিস অ্যান্ড রেসপন্সেস। কনফ্লিক্ট দেখো, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তো হবেই। যখন একাধিক মানুষ রয়েছে একটি সোসাইটিতে বাস করে, তখন তো কনফ্লিক্ট বা দ্বন্দ্বের জন্ম হবে। এবার সেই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব যখন হবে, সেগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং রেসপন্স করতে হবে। কোন দ্বন্দ্বের কি সলিউশন হতে পারে সেটাও কিন্তু রেসপন্সের মাধ্যমে বেরিয়ে যাবে। আর 6 নম্বরে আছে সিভিল সোসাইটি পার্টিসিপেশন, অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকে নাগরিক সমাজ। আমরা কিন্তু নাগরিক সমাজে আমরা প্রত্যেকে ভারতীয় সংবিধান মেনে চলি। ভারতীয় সংবিধানে আমাদের যা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস বা ফান্ডামেন্টাল রাইটস, আমরা সেই সমস্ত জিনিস কিন্তু মেনে চলি। অর্থাৎ আমরা নাগরিক হিসাবে আমরা নিজেদের কর্তব্য পালন করি। তাহলে আমরা সিভিল সোসাইটিতে আমরা অবশ্যই অংশগ্রহণ করি সেই অর্থে। নেক্সট কি বলছে দেখো, থিওরিটিক্যাল ভিউজ অন পিস এডুকেশন। এবারে আমরা কিছু তাত্ত্বিক ভিউ করব। Interactionalists believe that, like many things in life, peace education starts at home. অনেক কিছুর জন্ম যেমন বাড়ি, সেরকম পিস এডুকেশন বা শান্তি শিক্ষাও কিন্তু বাড়িতেই জন্ম হয়।
developed through socialization or interaction with significant persons in one's life. বলছে কিসের মাধ্যমে? থ্রু সোশ্যালাইজেশনের মাধ্যমে হচ্ছে এটা ডেভেলপ করে। অর্থাৎ আমরা সেই পড়েছি না সামাজিকীকরণ, অর্থাৎ মানুষ তো সামাজিক জীব, মানুষ কি একা থাকতে পারে? মানুষ তো গোষ্ঠী গঠন করেছে মানুষ একা থাকতে পারে না বলে। তাহলে তাদের মধ্যে তো সামাজিকীকরণ প্রক্রিয়া তো শুরু হবেই, এবং এই প্রক্রিয়াটা শুরু হয় কিন্তু বাড়ি থেকে। or interaction with significant persons with one's life, এবং যে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে আমি কি করে ইন্টারঅ্যাক্ট বা আদান প্রদান করব, সেটাও কিন্তু একটা শিক্ষা। পরের পয়েন্টে বলছে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ। প্রথমটা কি বললো? ইজ ইন্টারঅ্যাকশনিস্ট, পরেরটা বলছে ফাংশনালিস্ট। এরা কি বলছে? বিলিভস দ্যাট, এরা বিশ্বাস করে স্কুল প্লেজ a crucial role in attaining peace from personal level to global level. প্রথম ইন্টারঅ্যাকশনিস্টরা বলেছে যে বাড়ির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাংশনালিস্টরা কি বলছে? যে স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সে স্কুল সাহায্য করে পার্সোনাল লেভেল অর্থাৎ ব্যক্তিগত ভূমিকা থেকে গ্লোবাল লেভেল আমাদের বিশ্ব ভূমিকা উন্নীত হওয়া, অর্থাৎ আমরা নিজেকে ব্যক্তি সত্তা থেকে বিশ্ব সত্তায় আমরা নিজেকে কিভাবে উন্নীত করব সেইটা শিক্ষা দেয় কিন্তু আমাদের বিদ্যালয়। Education has a huge role to play in promoting the ideas of peace, freedom and social justice. এই যে তিনটে কনসেপ্ট, পিস শিক্ষা, ফ্রিডম স্বাধীনতা and social justice সামাজিক ন্যায় বিচার, এই তিনটের কিন্তু আমরা মানেই বুঝতে পারবো না যদি আমরা এডুকেশন বা শিক্ষা না পাই। তাহলে আমাদের শান্তি শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য এডুকেশন বা সাধারণ শিক্ষার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা ভূমিকা রয়েছে। পরের পয়েন্টে যাচ্ছি, কনফ্লিক্ট পার্সপেক্টিভ, যেটা দ্বন্দ্বমূলক পার্সপেক্টিভ। এরা কি বলছে? they asserted the role of the education in promoting solidarity, peace and harmony is one of the great self illusions of education. অর্থাৎ এখানেও কিন্তু একই জিনিস বলছে যে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে আমরা সলিডারিটি অর্থাৎ ইউনিটি বজায় রাখবো, এক আমরা হব, আমরা ঐক্য বজায় রাখবো, পিস এবং হারমোনি সমন্বয় বজায় রাখবো এডুকেশনের দ্বারা। 4 নম্বর ক্রিটিক্যাল পার্সপেক্টিভে কি বলছে? পিস এডুকেশন ইজ আ টুল Western countries used to cover up injustices and oppression they have caused the world, especially the world countries. বলছেন এখানে ওয়েস্টার্ন কান্ট্রিজ একটা কথা বলাটা দরকার নেই, এখানে বলছে যে ইনজাস্টিসকে আমরা ঢেকে রাখবো, কভার আপ অর্থাৎ ইনজাস্টিস, আমরা যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোকে ঢেকে রাখবো, অপারেশন যে শোষণ সেটাকে আমরা ঢেকে রাখবো, এবং আমরা শান্তিটা বজায় রাখবো। এটা হচ্ছে থিওরিটিক্যাল ভিউজ। এবারে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ পিস এডুকেশন। ডিসঅ্যাডভান্টেজ সেরকম কিছু নেই, তবুও যদি বলতেই হয় তাহলে বলা যায় যে ইট কন্টেন্স ইননিউমারাস থিমস দ্যাট ইউ মে লুজ ট্র্যাক। যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, সেটাই হচ্ছে এবার কে কোন বিষয় নিয়ে কাজ করবে সেটা অনেকে বিভ্রান্ত হয়ে যেতে পারে, সেই কারণে এটা একটা বলছে ডিসঅ্যাডভান্টেজ, যদিও এটাকে ডিসঅ্যাডভান্টেজ বলা যায় না। আর অ্যাডভান্টেজ কি? ইউ ক্যান ওয়ার্ক বাই থিম অনুযায়ী কাজ করতে পারো, বিষয় ভিত্তিক কাজ করতে পারো। You can concentrate themes like peace, on conflicts, on prejudice, on the multicultural society, on violence in everyday life, the theme of rich and poor. অনেকগুলো থিম এখানে দিয়ে দিয়েছে। কনফ্লিক্টের উপরে কাজ করতে পারো, যে দ্বন্দ্ব হচ্ছে, অর্থাৎ প্রেজুডিস কুসংস্কার কিন্তু অশান্তির জন্ম দিচ্ছে, কুসংস্কারের উপরে কাজ করতে পারো। দ্য মাল্টিকালচারাল সোসাইটি, অর্থাৎ যেখানে একাধিক সংস্কৃতি সম্পন্ন লোকজন রয়েছে সেখানে কিন্তু অবশ্যই একটা কনফ্লিক্ট তৈরি হবে, সেখানে কাজ করতে পারো। অন ভায়োলেন্স ইন এভরিডে লাইফ, অর্থাৎ প্রত্যেক দিনকার জীবনেই কিন্তু টুকটাক আমাদের অশান্তি এবং হিংসা লেগে রয়েছে, সেখানেও কাজ করা যায়। অ্যান্ড থিম অফ রিচ অ্যান্ড পুয়ার, ধনী এবং দরিদ্রের মধ্যে যে কনফ্লিক্ট বা অশান্তি, এটি কিন্তু মোছার নয়, অর্থাৎ অসাম্য, এই জিনিসের উপরেও কাজ করা যেতে পারে। অর্থাৎ পিস এডুকেশনের কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে।
এবারে একটা ছবি দেখাচ্ছে, দেখো এটা বলছে লার্নিং টু অ্যাবলিশ ওয়ার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ যে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটাকে অ্যাবলিশ বা নিশ্চিহ্ন করতে গেলে আমরা কি করতে পারি। যদিও এটা একটি রেয়ার কনসেপ্ট, যুদ্ধ আমাদের মানব সমাজ যতদিন পৃথিবীতে বেঁচে আছে যুদ্ধ ততদিনই চলবে, তবু তো আমরা যুদ্ধটা চাই না। তার জন্য দেখো পিস এডুকেশন ফর দি অ্যাবলিশন অফ ওয়ার সেন্টারে রয়েছে মাঝখানে। বাদিকে দেখো স্ট্যান্ড ওয়ানে কি আছে, রুট কজ অফ ওয়ার কালচার অফ পিস, অর্থাৎ আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধের মূল কারণটাকে বার করতে হচ্ছে, বা কালচার অফ পিস, এবং যে শান্তির যে সংস্কৃতি সেটাকেও বার করতে হবে। 2 নম্বর স্ট্যান্ডে ডান দিকে দেখো লেখা আছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অ্যান্ড হিউম্যান রাইটস ল অ্যান্ড ইনস্টিটিউশনস। এটা আন্তর্জাতিকভাবে করতে হবে, এটা এককভাবে হবে না। আন্তর্জাতিকভাবে এটা কি করছে, হিউম্যানিটেরিয়ান মানবিকতার ধর্ম পালন করছে, হিউম্যান রাইটস ল অর্থাৎ মানবাধিকারের যে আইন সেগুলো, সেই আইনকে চর্চা করা হচ্ছে। বাদিকে নিচে দেখো স্ট্যান্ড 3 প্রিভেনশন, রেজলিউশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ ভায়োলেন্ট কনফ্লিক্ট। প্রিভেনশন মানে কি, আগেই বলে দিয়েছি, আটকানো, বা ভালো বাংলায় আমরা বলতে পারি প্রতিরোধ করা। রেজলিউশন মানে আমরা নতুন করে সিদ্ধান্ত নেব এবং আমরা বিরোধ থেকে মিটিয়ে নেব। অ্যান্ড ট্রান্সফরমেশন, রূপান্তর করব ভায়োলেন্ট কনফ্লিক্টকে, অর্থাৎ যে হিংসার আশ্রয় রয়েছে, যে দ্বন্দ্ব রয়েছে সেটাকে আমরা শান্তিতে রূপান্তরিত করব। আর লাস্টে দেখো ডান দিকে লেখা আছে স্ট্যান্ড 4 ডিসআর্মামেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি। আর্মস মানে কি, আর্মস মানে আজকালকার দিনে শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, আর্মস মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। তাহলে ডিসআর্মামেন্ট মানে কি, ডিসআর্মামেন্ট মানে হচ্ছে নিরস্ত্রীকরণ অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, অর্থাৎ আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে কারো হাতে কোনো অস্ত্রশস্ত্র থাকবে না এবং সেখানে মানুষের নিরাপত্তা বজায় থাকবে, মানুষের সুরক্ষা বজায় থাকবে। অদ্ভুত শোনাচ্ছে না, যে নিরস্ত্র সমাজ হবে এবং মানুষের সুরক্ষাও বজায় থাকবে। তাহলে আমাদের বর্ডারে, দেশের বর্ডারে মিলিটারিরা আর্মস নিয়ে কি করছেন, তারা তো রয়েছে আমাদের সুরক্ষা বজায় রাখার জন্য। সেজন্যই তো বললাম এই যে অ্যাবলিশন অফ ওয়ার, এটা একটা অ্যাবসার্ড কনসেপ্ট, তবুও আমরা তো অনেক অ্যাবসার্ড জিনিসের স্বপ্ন দেখি। আমরা তো স্বপ্ন দেখি যে আমরা একটা শান্তির আশ্রয় পাবো, একটা শান্তির সমাজ খুঁজে পাবো, সেই জন্যই কিছু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকেও আমরা পড়াশোনা করি। সেজন্যই আমরা বললাম ডিসআর্মামেন্ট অ্যান্ড হিউম্যান সোসাইটি। পরের স্লাইডে যাচ্ছি। দেখো পিস এডুকেশনকে মাঝখানে রেখে, সেন্টারে রেখে আমরা এটাকে একটা ফুলের মতো সাজিয়েছি। একটা ফুলের যেমন অনেকগুলো পাপড়ি হয়, এখানে অনেকগুলো পিস এডুকেশনের পাপড়ি আছে। দেখো কি কি আছে, লিভিং উইথ জাস্টিস অ্যান্ড কম্প্যাশন, এটা আমি অনেকবার বলে দিয়েছি, অর্থাৎ আমরা জাস্টিস, আমরা ন্যায়ের সঙ্গে বাস করব। বিল্ডিং কালচারাল রেসপেক্ট, রিকনসিলিয়েশন এন্ড সলিডারিটি, অর্থাৎ কালচারাল রেসপেক্ট মানে কি, আমরা অন্য সংস্কৃতির উপরে আমরা শ্রদ্ধা বজায় রাখবো, আমরা আমাদের রিকনসিলিয়েশনে আমরা সেগুলোকে মেনে নেব, সলিডারিটি বা ইউনিটি বা একতা প্রতিষ্ঠা করব। তারপরে বলছে প্রমোটিং হিউম্যান রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটাও তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি যে আমরা কি করে যে মানুষের যে অধিকার, সেই মানবাধিকারকে কি করে প্রতিষ্ঠা করব এবং তার প্রতি কি করে দায়িত্ব পালন করব। লিভিং উইথ হারমোনি উইথ দ্য আর্থ, আমরা পৃথিবীতে কি করে সমন্বয়ের সঙ্গে বাস করব। এই যে এটা বলেছিলাম না, টেলার্স কমিশনের 4টে স্তম্ভ, সেখানে লার্নিং টু লিভ টুগেদার, সেটাই কিন্তু একটা পার্ট পিস এডুকেশনের। তারপরে দেখো লেখা আছে কাল্টিভেটিং ইনার পিস, এটা কিন্তু আমরা চাইলেই সকলে করতে পারি, অর্থাৎ আমরা যখন একা থাকবো তখন চোখ বন্ধ করে 10 মিনিট তোমরা চিন্তা ভাবনা করো তো, আমাদের নিজেদের মধ্যেও কত অশান্তি রয়েছে, আমরা কি নিজেদের মনের অশান্তি কি নিজেরা দূর করতে পেরেছি? আমরা তো সেটাও পারিনি, তাহলে আমরা অন্যের অশান্তি কি করে দূর করে শান্তি ফিরিয়ে দেব, যখন নিজের অশান্তি দূর করতে পারিনি। সেজন্য নিজের শান্তিকে বজায় রাখার জন্য কিন্তু ইনার পিসকে কাল্টিভেট করতে হবে। আর ডিসম্যান্টলিং দ্য কালচার অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে সংস্কৃতি সেটাকে ভেঙে ফেলতে হবে। এবারে
আমি পিস এডুকেশনের শেষে আসছি, কারণ আমরা আমাদের আরেকটা জিনিস আছে ভ্যালু এডুকেশন, সেটাও শুরু করব। Conclusion to peace education. Teaching peace education is not an easy task to accomplish. বলছে এটি কিন্তু খুব সহজ কাজ নয়। শান্তির শিক্ষা প্রদান করা খুব সহজ কাজ নয়। The success of doing it relies heavily on the content and process of teaching it. Content অর্থাৎ সূচি, তার যে পাঠ্যসূচি সেটার উপরে অনেকটা নির্ভর করছে, এবং প্রসেস অফ টিচিং আমরা কোন পদ্ধতিতে পড়াচ্ছি সেটার উপরেও নির্ভর করছে। Peace education addresses one of the most difficult human dilemmas. শান্তি শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাদের জোর দিচ্ছে। বিষয় বলতে হিউম্যান ডিলেমা, ডিলেমা বলতে পারে দ্বন্দ্ব বা কনফিউশন বলতে পারো, সেটার উপরে জোর দিচ্ছে। কোনটা? হাউ ক্যান পিপল লিভ ইন পিস? মানুষ শান্তিতে কি করে থাকবে? সত্যি তো এটা একটা খুব কঠিন এবং গভীর প্রশ্ন। Throughout this past century, peace educators have created academic content. গত কয়েক দশক ধরে, কয়েক শতক ধরে শান্তির শিক্ষকেরা কি তৈরি করেছেন, যে একাডেমিক কন্টেন্ট, অর্থাৎ যে সাবজেক্ট বিষয় যেটা পিস এডুকেশন, তার যে সূচি, সেই সূচি বানিয়েছেন। প্র্যাকটিক্যাল স্কিলস অর্থাৎ ব্যবহারিক যে দক্ষতা সেটা, and peaceful pedagogy that would help the citizens of the world produce peace. এবং পেডাগজিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে বলেছি যে কোন কৌশলে পড়ানো হবে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং সেটা কি করবে না, would help the citizens of the world produce peace, শান্তি উৎপন্ন করতে বিশ্ব নাগরিকদের সাহায্য করবে। আর in spite of these efforts, এই সমস্ত প্রচেষ্টাগুলি ছাড়াও not all schools and colleges embrace the study of peace. সমস্ত স্কুলগুলি, বিদ্যালয় এবং কলেজেস, মহাবিদ্যালয়গুলি কিন্তু পিস এডুকেশনকে প্রমোট করবে এবং পড়াবে। এবারে তোমাদের যে আরেকটা পার্ট আমি পড়াবো বলেছি, ভ্যালু এডুকেশনে আমি চলে যাচ্ছি। এবারে প্রথমেই ভ্যালু ডেফিনেশনে আমি চলে যাই। ভ্যালু অর্থাৎ মূল্যবোধ। ভ্যালু মিন্স প্রাইমারিলি টু প্রাইস, টু এস্টিম, টু অ্যাপ্রেস অ্যান্ড টু এস্টিমেট। অর্থাৎ কোনো একটি জিনিসের সঠিক মূল্যায়িত করা, সেটার কি দাম হতে পারে। আমরা প্রথমেই বাজারে গিয়ে জিজ্ঞেস করি এটির কি দাম। আমরা বাজারে গিয়ে কিন্তু প্রথমেই আমরা একটা দোকান থেকে যে জিনিসটা বলছে সেটা কিন্তু কিনে নিই না। আমরা দু চারটে দোকান দেখি, সেখান থেকে আমরা একটা এস্টিমেট করি যে হ্যাঁ এটাই দাম হতে পারে, তারপরে গিয়ে কম্পেয়ার করে আমরা সেই জিনিসটা নিই। তাহলে একটা তিনটে জিনিসের স্ট্যান্ডার্ড বা নর্ম বা এস্টিমেট এটা আমরা করে নিচ্ছি। ভ্যালু কিন্তু সেটাই। ইট মিনস দ্য অ্যাক্ট অফ অ্যাচিভিং সামথিং, যে একটা কিছু প্রাপ্তি হয়েছে, হোল্ডিং ইট, সেটাকে আমরা ধরে রেখেছি, অ্যান্ড অলসো দ্য অ্যাক্ট অফ পাসিং জাজমেন্ট আপন দ্য নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ ভ্যালুস অ্যাজ কম্পেয়ার টু সামথিং এলস। এবং সেটার উপরে আমি এবারে জাজমেন্ট বা বিচার, আমাদের মতামত দিতে পারছি। এই কথাগুলো বলেছে জন ডিউই। লার্নিং অ্যাবাউট সেলফ অ্যান্ড উইজডম অফ লাইফ, নিজের সম্পর্কে শেখা এবং জীবনের যে জ্ঞান সেটা সম্পর্কে শেখা, সেটাই কিন্তু ভ্যালু। তারপর হচ্ছে ভ্যালুস রিফ্লেক্ট ওয়ানস পার্সোনাল অ্যাটিটিউড অ্যান্ড জাজমেন্টস, ডিসিশনস অ্যান্ড চয়েস। বলছে ভ্যালু অর্থাৎ মূল্যবোধ কি প্রতিফলিত করে, মানুষের ব্যক্তিগত মনোভাব, অ্যাটিটিউড, তার মনোভাব, অ্যান্ড জাজমেন্ট, সে কিরকম বিচার দিচ্ছে, ডিসিশন, সে কি সিদ্ধান্ত নিচ্ছে, অ্যান্ড চয়েস, সে কি নির্বাচন করছে, বিহেভিয়ার, তার আচরণ কেমন, রিলেশনশিপস, তার সম্পর্ক কেমন, ড্রিমস, তার স্বপ্নগুলো কি কি, ভিশন, সে কি দৃষ্টিভঙ্গি নেয়। এই সমস্ত কিছু কিন্তু তার একটি মানুষের সমস্ত কিছু তার মূল্যবোধে প্রতিফলিত হয়। They influence our thoughts, feelings and actions. তারা কি প্রভাবিত করে, আমাদের যে থট অর্থাৎ আমাদের যে ভাবনাগুলো, ফিলিংস অর্থাৎ যে আমরা যে অনুভব করি সেগুলো, and actions আমাদের কাজ, সবগুলোকে প্রভাবিত করে। Values are like the rails that keep a train on the track and help it move smoothly.
বলছে মূল্যবোধ হচ্ছে রেল। তোমরা তো প্রত্যেকে ট্রেন দেখেছো, তাহলে ট্রেনটা চলে কিসের উপর দিয়ে? ট্রেনটা চলে রেল লাইনের উপর দিয়ে। রেল লাইন সবাই দেখেছো? তাহলে সেই রেলটা কি করে? সেই ট্রেনটাকে রাইট ট্র্যাকে চলতে সাহায্য করে। যদি কখনো রেল লাইন থেকে ট্রেন সরে যায় তখন কি হয়? দুর্ঘটনা ঘটে। তাহলে সেরকম একই রকম ভাবে আমরা যদি আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাক থেকে আমরা যদি কখনো সরে যাই তাহলে কিন্তু আমাদের জীবনেও দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা কিন্তু সবসময় চোখে দেখা যাবে না। সেই দুর্ঘটনার এমন নয় যে আমাদের ফিজিক্যাল হ্যাম্পার হচ্ছে বা শারীরিক ভাবে ক্ষতি হচ্ছে সবাই চোখে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে মোরাল ক্ষতি। আমাদের যে নৈতিক অবনমন, সেই ক্ষতিটাও কিন্তু চোখে দেখা যাচ্ছে না আমরা যদি সেই ট্র্যাক থেকে সরে যাই, বিচ্যুতি ঘটি। And it moves smoothly, quickly with direction and bring quality to life. আমরা যদি প্রত্যেকে ট্র্যাকের উপর দিয়ে চলি তাহলে আমাদের জীবনটা খুব স্মুথ হবে, অর্থাৎ আমাদের কোনো বাধা থাকবে না। কুইকলি আমরা খুব দ্রুত চলতে পারবো, with directions সঠিক অভিমুখে চলতে পারবো, and bring quality to life, এবং জীবনে আমরা গুণগত মান আনতে পারবো। Any human activity, thought or idea, feeling, sentiment or emotion which could promote self-development of the individual in all its dimensions would be said to constitute a value. যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষ যে কাজকর্মগুলো করছে, থট আর আইডিয়া যে চিন্তা ভাবনা করছে, আইডিয়া যে ধারণা পোষণ করছে, ফিলিংস যা অনুভব করছে, সেন্টিমেন্ট আর ইমোশনস অর্থাৎ যা কিছু তার আবেগ, সেগুলো which could promote self development of individuals, যেটা কিনা সাহায্য করছে একজন ব্যক্তি মানুষকে তার সম্পূর্ণ রকম ভাবে আত্ম অগ্রসরে, অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট বা তার পরিণামন বা বিকাশ ঘটাচ্ছে, আত্ম উন্নতি বা আত্ম উন্নয়ন ঘটাচ্ছে বলতে পারি। ইন অল ইটস ডাইমেনশনস, অর্থাৎ প্রতিটি অভিমুখে could be said to constitute a value, তবেই কিনা একটা মূল্যবোধ তার মধ্যে জারিত হচ্ছে। এবারে এটা তো এতক্ষণ আমরা বললাম ভ্যালু ডেফিনিশন, এবারে ভ্যালু এডুকেশন, মূল্যবোধ শিক্ষা। Value education means inculcating in the children a sense of humanism, a deep concern for the well-being of others and the nation. অর্থাৎ মূল্যবোধ শিক্ষা কি করবে না, inculcating in the children a sense of humanism, শিশুদের মধ্যে হিউম্যানিজম বা মানবতার যে মনোভাব সেটি গড়ে তুলবে। ডিপ কনসার্ন ফর ওয়েলবিং অফ আদার্স, অপর মানুষের ভালো থাকার জন্য যে তাদের প্রতি যে কনসার্ন, যে গভীর যে মনোভাব থাকতে হবে, যে চেতনা থাকতে হবে, যে আদর্শ থাকতে হবে, সেই জিনিসটা গড়ে তুলবে। অ্যান্ড দ্য নেশন, সর্বোপরি আমাদের জাতির প্রতি আমাদের দায়িত্ব আমরা অবহেলা বা অস্বীকার করতে পারি না। জাতির যাতে ভালো হয়, আমাদের দেশের যাতে ভালো হয়, সেটার প্রতিও কিন্তু মনোভাব গড়ে তুলবে। তাই হলো ভ্যালু এডুকেশন। নিড ফর ভ্যালু এডুকেশন, আমরা মূল্যবোধ শিক্ষা কেন দেব, কিসের জন্য আমাদের ভ্যালু এডুকেশন প্রয়োজন? ভ্যালুস অ্যালাউ দ্য ইন্ডিভিজুয়ালস টু ইন্টারঅ্যাক্ট হারমোনিয়াসলি উইথ আদার্স। তাহলে ভ্যালু কি করছে, যে অ্যালাউ করছে, অর্থাৎ ভ্যালু ইন্ডিভিজুয়াল টু ইন্টারঅ্যাক্ট হারমোনিয়াসলি উইথ আদার্স, হারমোনিয়াসলি সমন্বয়পূর্ণভাবে অপরের সঙ্গে যে আদান প্রদান, সেটাতে সাহায্য করছে ভ্যালু। 2 নম্বরে বলছে ভ্যালুস গাইড আওয়ার বিহেভিয়ার্স, দে আর পার্ট অফ আওয়ার আইডেন্টিটি অ্যাজ ইন্ডিভিজুয়ালস। বলছে ভ্যালু গাইড আওয়ার বিহেভিয়ার, আমাদের যে আচরণ সেটাকে সঠিক অভিমুখে পরিচালিত করছে ভ্যালু, এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালের একটা আইডেন্টিটি, অর্থাৎ আমরা একটা আইডেন্টিটি তৈরি করতে পারছি, যে আমরা ওইটা দিয়ে চিনতে পারছি, একটা মূল শনাক্তকরণ ভূমিকা হিসেবে কাজ করছে হচ্ছে ভ্যালু বা মূল্যবোধ। They show us how to behave and how not to behave when we are faced with desires or impulses, whenever we are alone or with others. আমরা অনেক সময় এমন অনেক কাজ করার সুযোগ পাই
যখন আমরা একা থাকি অথবা আমরা অনেকের মধ্যে থাকি অথবা একা থাকি, যেমন কিছু কাজ যা সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল বা সমাজ বহির্ভূত কাজ থাকে, তো তখন কি আমরা কি সেই কাজগুলো করছি? আমরা কি সুযোগ পাচ্ছি বলেই সেই কাজগুলো করছি, নাকি আমরা সুযোগ পাচ্ছি না বলে সেই কাজগুলো করছি না? এইটা তো ভাবতে হবে। কারণ শুধুমাত্র সুযোগ নেই বলে কাজগুলো করছি না, নাকি আমাদের মনোভাব, আমাদের মূল্যবোধ এমন ভাবেই তৈরি হয়েছে যে আমরা সেই কাজগুলো করা থেকে নিজেকে বিরত রাখছি। এই আগের যে উদাহরণটা ওখানে আমি বলেছিলাম যে আমরা যদি নিজেদের জীবনটা একটা রাইট ট্র্যাকে সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমরা কখনোই ওই ট্র্যাক থেকে বিচ্যুত হব না, বা ওই রেল লাইন যেটা সেটা থেকে বিচ্যুত হব না। অর্থাৎ আমাদের কাছে আমরা যতই একা থাকি না কেন আর আমাদের যতই সুযোগ আসুক না কেন, ওই রেল লাইন থেকে কিন্তু আমাদের রেলগাড়ি, আমাদের যে জীবনের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু কখনোই ওই রেল থেকে বিচ্যুত হবে না। তারপর বলছে, they are like a compass that helps us behave consistently regardless of a situation. একটা কম্পাসের মতো। কম্পাস তোমরা সকলেই দেখেছো, কম্পাস কি করে? ডিরেকশন দেয়। আগেকার দিনে নাবিকদের হাতে কম্পাস থাকতো, সেখানে তারা কি করতো, তারা সাগরের মাঝখানে যখন চলে যেত তখন তারা ডিরেকশন দিত, অভিমুখ নির্ণয় হতো। তাহলে এখানেও ভ্যালু এডুকেশন হচ্ছে একটা কম্পাসের মতো কাজ করছে। Values guide our actions and determine for us what's good or what's bad. কোনটি ভালো এবং কোনটি খারাপ এটি কিন্তু ব্যাখ্যা করে, এবং এটি কিন্তু সিদ্ধান্ত নেয়, এটি কিন্তু আমাদের গাইড করে দেয়। কিন্তু ভ্যালু, মূল্যবোধই কিন্তু এটি বলে দেয়। এবং যখনই আমরা কোনো একটি কাজ করতে যাই, আমাদের ভেতরের বিবেক বলে যে আছে, সে কিন্তু আমাদের সব সময় কি মনে করিয়ে দেবে যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। এটা অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, করো, নিজের মন তোমাকে সবসময় উত্তর দিয়ে দেবে। এবার তুমি কি করবে? নিজের মনের কথা শুনবে নাকি অন্য কাজ তোমার উপরে? ভ্যালু কিন্তু আমাদের ছোট। এবার আমরা ভ্যালুকে ক্লাসিফাই করব বা শ্রেণীকে বিভক্ত করব। বায়োলজিক্যাল ভ্যালুস, এভরিথিং দ্যাট ইজ ডিজায়ার্ড ইজ ডিজায়ারেবল, যেটা আমরা আকাঙ্ক্ষা করি সেটা বায়োলজিক্যাল ভ্যালুস। এছাড়া আছে ইন্ট্রিনসিক ভ্যালুস রিফ্লেক্টেড ইন আইডিয়ালিজম, কেবলমাত্র আইডিয়াল সিচুয়েশনে এটা দেখতে পাওয়া যায়। আর ইনস্ট্রুমেন্টাল ভ্যালুস, দ্য প্রিন্সিপাল অফ ইউটিলিটি দ্য গাইডিং ফ্যাক্টর, অর্থাৎ যেটা আমাদের কাজে লাগছে সেই ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। টাইপস অফ ভ্যালুস কি কি আছে দেখো। এস্থেটিক, অর্থাৎ আমাদের যে নান্দনিক অনুভূতি জায়গায়। পার্সোনাল ভ্যালু, আমাদের ব্যক্তিগত যে মূল্যবোধ। সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ। মোরাল ভ্যালু, নৈতিক মূল্যবোধ। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক মূল্যবোধ। বিহেভিয়ারাল ভ্যালু, অর্থাৎ আচরণগত মূল্যবোধ। আর ম্যাটেরিয়াল ভ্যালু, আমাদের যে সম্পদ সেই সম্পদের মূল্যবোধ। থ্রি টাইপস অফ ভ্যালুস, তিন ধরনের ভ্যালু রয়েছে। ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ভ্যালুস, কনস্টিটিউশনাল ভ্যালুস আর ইউনিভার্সাল ভ্যালুস। ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ভ্যালুস এর মধ্যে কি রয়েছে? আমরা যেটা খুব ভালো করে জানি, ভ্যালু এডুকেশন পড়ানোর সময় একদম প্রথম আমরা উদাহরণ দিই সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরম মানেই হচ্ছে ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস। এছাড়া আছে কি স্পিরিচুয়ালিটি, যেটা আধ্যাত্মিকতা। Tolerance, শুদ্ধ সত্য, and এবারে additional values, socialism, universal values, the সার্বজনীন ভ্যালু, ট্রুথ, সত্য, righteous conduct, অর্থাৎ সঠিক আচরণ, অহিংসা, লাভ, ভালোবাসা, ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি,
ম্যাম এক্সকিউজ মি ম্যাম। ম্যাম উম, হ্যাঁ ম্যাম, আপনার হ্যাঁ কথাগুলো হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কথাগুলো কেটে যাচ্ছে একটু। কথা কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম। না ম্যাম, এখনো কেটে যাচ্ছে। আমি ডেটাটা চেঞ্জ করি। ওকে ম্যাম। ম্যাম সম্ভবত এখন পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা এবার শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এবার আমি আবার শেয়ার করছি। থ্রি টাইপস অফ ভ্যালুস আমি বলে দিয়েছি, এবার আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে একটা পিরামিড আছে, লেভেল অফ ভ্যালু ইনকালকেশন। তাতে আমরা মাসলোর পিরামিডের মতোই দেখতে পাচ্ছি। একদম নিচে আছে নলেজ অর্থাৎ জ্ঞান, জ্ঞান ছাড়া কোনোটাই সম্ভব নয়। অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ আমাদের যে জ্ঞানটা অর্জন করলাম সেই জ্ঞান দিয়ে আমাদেরকে সিচুয়েশনটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, অর্থাৎ সেটাকে প্রশংসা করা বা নিতে করার প্রশংসা করতে হবে। ডিসক্রিমিনেশন অর্থাৎ ভালো মন্দ বিচার বোধ করার ক্ষমতাটা কিন্তু জন্ম দিচ্ছে আমাদের সেই নলেজটাই প্রথমে জন্ম দিচ্ছে, একটা ডিসক্রিমিনেট করতে পারবে। অ্যাকশন উইথ এফোর্ট অর্থাৎ আমরা যে কাজটা করছি, আমাদের চেষ্টার সঙ্গে যে কাজটা করছি, এবং লাস্ট এত সর্বোচ্চ পিরামিডের উপরের যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, স্পন্টেনিয়াস ম্যানিফেস্টেশন অর্থাৎ আমরা খুব স্পন্টেনিয়াসলি সেই কাজটা করতে পারছি। হয়ে গেল। পরের অংশটাতে যাচ্ছি, মেথডস অফ অ্যান্ড টেকনিক্স অফ ভ্যালু এডুকেশন। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অ্যাপ্রোচেস অর্থাৎ আমরা কোনোটা আমরা সরাসরি প্রত্যক্ষভাবে পড়াচ্ছি আর কোনোটা অপ্রত্যক্ষভাবে পড়াচ্ছি। কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাপ্রোচ, কোনোটা আমরা হচ্ছে যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমে পড়াচ্ছি আর কোনোটা সহ পাঠ্যক্রমিক উপায় পড়াচ্ছি। আর 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা সংগতিপূর্ণ পাঠ্যক্রম যেটাকে বলছি মিলিতভাবে। এবার রোল অফ টিচার্স ইম্পার্টিং ভ্যালু এডুকেশন, আমাদের শিক্ষকদের কি ভূমিকা আছে? All teachers have a vital role in promoting respect for cultural diversity অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ একটি মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষিক দেশ, বহু সাংস্কৃতিক দেশ, তাহলে সেই স্টুডেন্টসদের মধ্যে যে স্টুডেন্টস এবং তার যে কমিউনিটি বা সম্প্রদায়, তার মধ্যে যে কালচারাল ডাইভার্সিটি বা যে বহুধা সংস্কৃতি রয়েছে সেটা মেনে নিতে হবে, তাকে সম্মান করতে হবে। এবং তার সঙ্গে তাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তারা যে ভাষায় কথা বলছে, ওয়ে অফ মেকিং মিনিং এন্ড প্রায়র নলেজ দ্যাট অল চিলড্রেন ব্রিং ইন দ্য ক্লাসরুম, সব যে সমস্ত বাচ্চারা যারা ক্লাসে এসেছে তাদেরকে তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে কালচার, তাদেরকে সম্মান দিতে হবে। এবারে কি
এফেক্টিভ টিচার্স কি করবে, ডেভেলপ দেয়ার নলেজ অফ দি আদার কালচার, অর্থাৎ অন্যান্য সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান গড়ে তুলবে। হ্যাভ হাই এক্সপেকটেশন ফ্রম অল চিলড্রেন, সমস্ত ছেলেমেয়েদের কাছ থেকে তার প্রত্যাশা অনেক থাকবে। প্রোভাইড আ ওয়েলকামিং এনভায়রনমেন্ট দ্যাট অ্যাফার্মস অল চিলড্রেন, এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে সমস্ত বাচ্চারা তাদের স্বাভাবিক পরিবেশ পায়। ওয়ার্ক উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড কমিউনিটি টু প্রমোট স্টুডেন্ট লার্নিং অ্যান্ড বিল্ড ব্রিজেস অফ কোঅপারেশন, এমন পরিবেশ দিতে হবে যেখানে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এবং কমিউনিটি লোকজনদের সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের লার্নিং নিয়ে কাজ করতে পারে, তাদের যে শিখলো সেটা নিয়ে কাজ করতে পারে, এবং বিল্ড ব্রিজেস অফ কোঅপারেশন, এবং আমরা হাতে হাত রেখে আমরা নিজেরা কোঅপারেট করতে পারি একে অপরকে। Culturally informed teaching supports and learning needs of all children regardless of their cultural or linguistic background, এবং সেখানে হচ্ছে যে আমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে আমরা কিন্তু সেটা দেখবো না, অর্থাৎ এখানেও কিন্তু সেই সাম্যের নীতিটাই, আমরা সাম্যের নীতির কথাই বলছি। অ্যাক্টিভিটিস অফ ভ্যালু এডুকেশন, আমরা যদি আমরা নৈতিক শিক্ষা, আমরা যে মূল্যবোধের শিক্ষা দিতে চাই তার জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কি কি? ন্যারেশনস অফ রিলেভেন্ট স্টোরিজ, অর্থাৎ যে আমরা যে গল্পগুলো বলছি সেই গল্পগুলো কিভাবে ন্যারেট করছি, উপযুক্ত গল্পগুলো পোয়েমস, সেই রকম আমরা কবিতা, যেমন আমরা ছোটবেলায় পড়তাম উপনিষদের ছোট ছোট গল্প কবিতা এরকম, সেই জিনিসগুলো আমরা টেক্সট হিসেবে তুলে ধরবো, সেই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি। ইম্পর্টেন্স, এমফাসাইজ দ্য নিড অফ গুড ডিডস, অর্থাৎ ভালো কাজ করলে তার পরিণতি কি সেই জিনিসগুলো আমরা বোঝাতে পারি ওদেরকে। সাচ ন্যারেশনস উইল নট বি অনলি হেল্প বাই টিচার্স বাট অলসো বাই চিলড্রেন, সেটা প্রত্যেককে সাহায্য করবে, শিক্ষকদেরও এবং ছাত্রছাত্রীদেরও। 2 নম্বর, রোল প্লেটা তো খুবই ইম্পর্টেন্ট, আমরা ছোট ছোট নাটক করাতে পারি, 2জন বা 3জন করে ছাত্রছাত্রী মিলিয়ে কোনো একটি বিষয় দিয়ে। স্টেজিং ড্রামা বেসড অন স্টোরিজ এপিক্স, এটাও বলে দিয়েছি। সেলিব্রেশন অফ ফেস্টিভ্যাল, প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা পালন করি, আমরা যেরকম দুর্গাপূজা পালন করি, আমরা সেরকম ঈদ পালন করি, আমরা সেরকম গুড ফ্রাইডে পালন করি, আমরা কিন্তু সব ধর্মের ফেস্টিভ্যাল আমরা পালন করে থাকি, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। অ্যাক্টিভিটিস ফর প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট লাইক প্ল্যান্টিং ট্রিজ, যেটা আমাদের পরিবেশের প্রতি মূল্যবোধ গড়ে তোলে, প্রত্যেকে ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান, প্রত্যেকেই আমরা একটি করে গাছ পুঁতবো। কেয়ারিং ফর দ্য লেস প্রিভিলেজড লাইক চিলড্রেন আউট অফ স্কুল, হেল্পিং দ্য নিডি, যারা আউট অফ স্কুল অর্থাৎ স্কুল বহির্ভূত তাদেরকে আবার কি করে স্কুলমুখী করা যায়, এবং যারা অসহায় তাদেরকে কি করে হেল্প করা যায়, এই শিক্ষাটা আমরা ওদেরকে দেব। এবং 7, ভিজিট দ্য লোকালিটিস ওয়্যার চিলড্রেন ক্যান কন্ট্রিবিউট, this part of curriculum of pre-service teacher education to be deleted because the course is not meant for teacher educators but for teachers. এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাদের লোকালিটিতে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে বাচ্চারা বাড়ি থেকে তাদের কিছু কিছু জামা কাপড় আনলো যা তারা পরে না বা তাদের পড়তে লাগবে না, বা এক্সট্রা কিছু থালা বাসন আনলো, বা এক্সট্রা কিছু বইপত্র আনলো, কাগজ পেন্সিল সবকিছু আনলো, এবং লোকালিটিতে যেখানে যেসব বাচ্চারা খুবই দুস্থ গরিব সেখানে সেই জিনিসগুলো বাচ্চারা নিজের হাতেই সেই সব বাচ্চাগুলোকে দান করলো, সেখানে কিন্তু এই ডোনেশনের মাধ্যমে একটা ভ্যালু আমরা গড়ে তুলতেই পারি। প্রোগ্রাম ফর ডেভেলপিং ভ্যালুস, কমিউনিটি প্রেয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা সম্প্রদায়গত যে আমরা প্রার্থনা করছি সবাই মিলে। হেলথ অ্যান্ড ক্লিনলিনেস প্রোগ্রাম, এটা আমরা করতেই পারি, আমরা ছেলে মেয়েদের দিয়ে করাতে পারি যে তারা স্বাস্থ্য সচেতন কি করে হবে, তারা ক্লিনলিনেস উইক অনেক সময় পালন হয় যে স্কুলটাকে কি করে পরিষ্কার রাখবো, ক্লাসরুমে ঝাড় দিচ্ছি পরিষ্কার করছি, আমরা নিজেদের শরীর কি করে সুস্থ রাখবো। এছাড়া সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, এখানে এটা অনেক কিছুই হতে পারে, সেখানে আমরা গাছে জল দেওয়া থেকে আরম্ভ করে গাছ পরিষ্কার থেকে আরম্ভ করে পুকুর পরিষ্কার রাখা, সমস্ত কাজ কিন্তু ছেলেমেয়েদের দিয়ে করানো যেতে পারে। স্পেশাল ক্লাসরুম সিচুয়েশন, এবং এটা স্পেশাল ক্লাসরুম সিচুয়েশন মানে হচ্ছে আমরা রোল প্লের মতো আমরা নতুন কিছু সিচুয়েশন দিয়ে নিলাম এবং ছাত্রছাত্রীদেরকে দিয়ে এনঅ্যাক্ট করালাম। কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, যেটা আমরা একটু আগে বলে দিয়েছি, আমরা বিভিন্ন সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে, সেখানে প্রত্যেকটা দিবস পালন হয়, সেইভাবে আমরা কালচারাল প্রোগ্রামও সেখানে করে থাকি, আমরা সুন্দর অনুষ্ঠান করে থাকি সেগুলো। সিটিজেনশিপ ট্রেনিং বা
নাগরিকতার শিক্ষার সেটা খুবই প্রয়োজন আছে। কয়েক বছর ধরে আমরা মক পার্লামেন্ট জিনিসটার কনসেপ্ট এসছে, সেটা আমরা করিয়েই থাকি স্কুলের বাচ্চাদেরকে দিয়ে। সেখানে কিন্তু ওদের একটা ধারণা হয়ে যায় সিটিজেনশিপ ট্রেনিং সম্পর্কে। আর সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম, যেটা আমি এর আগের স্লাইডে বলে দিয়েছি, যে লোকাল কমিউনিটিতে দুস্থ বাচ্চাদেরকে কি করে হেল্প করা যায়, সেটা স্কুলের বাচ্চাদেরকে দিয়েই হেল্পটা করাতে হবে। ভ্যালুস অফ মর্টালিটি, মরালিটি। মরালিটি একটি নতুন টার্ম, যেটা ভ্যালু এবং পিসের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। Theory of morality views that the morally educated person is the one who has recognized truth or some particular moral values and acts on them irrespective of condition and situation. অর্থাৎ যে নৈতিকতার সম্পন্ন মানুষ হবে, সে কিন্তু কোনো বিশেষ সিচুয়েশনে কিন্তু সে একই রকম ভাবে যে কন্ডিশন বা সিচুয়েশন থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সমস্ত অবস্থায় সে কিন্তু সেই নৈতিক দায়িত্ব পালন করবে। Such values can be absolute and hence cannot be unconditionally followed. Can be unconditionally followed. Human virtue like truth, politeness, respect to elders. এই জিনিসগুলো কখনোই চেঞ্জ হবে না। আমাদের যে ট্রুথ অর্থাৎ সত্যি কথা বলা, পোলাইটনেস নম্রতা, বড়দের প্রতি শ্রদ্ধা, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। রেশনালিটি অফ বিহেভিয়ার, যেটা হচ্ছে আমাদের যৌক্তিকতাপূর্ণ ব্যবহার বা আচরণ, সেটা আমরা কিভাবে করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা আমাদের সবসময় হাইয়েস্ট ভার্চু অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ গুণ, সেটা আমরা বজায় রাখবো। Just individual tries to justify one's behavior by selective use of evidence or reasons which seem to be valid, যেটি হচ্ছে যে আমাদের যে এই যে রেশনালাইজেশন অর্থাৎ যুক্তিগ্রাহ্য যে প্রসেস, সেখানে আমরা কি করে নিজেদের আচরণ এবং অপরের আচরণ সেটিকে জাস্টিফাইড করব, সেটিকে ন্যায়সঙ্গত করব এবং সেটাকে বজায় রাখবো, এটা কিন্তু রেশনালিটি অফ বিহেভিয়ার। এটা যাচ্ছি না, হেগেলসের ডায়ালেকটিক, এটা একটু কঠিন হয়ে যাবে, এটাই আমি বোঝাতে যাচ্ছি না। বিভিন্ন ডাইমেনশনস বা মোরালিটি বিভিন্ন ডাইমেনশনস, যেমন আমরা এটাকে কিভাবে দেখি, মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, অর্থাৎ এটি হচ্ছে অনেকগুলো ডাইমেনশন বা ভাগ রয়েছে, যেগুলো রিলেট করছে তিনটে ডিস্টিংক্ট ফ্যাসেট হুইচ আর লজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি কানেক্টেড, যেটা হচ্ছে যুক্তিপূর্ণভাবে এবং মনস্তাত্ত্বিকগতভাবে যুক্ত। থ্রি ডিস্টিংক্ট বাট রিলেটেড অ্যাসপেক্ট অফ মোরাল বিহেভিয়ার, তিনটে কি কি আছে? কেয়ারিং ফর আদার্স, বাকিদের জন্য যত্ন করা বা ভাবা, বাকিদের যত্নে রাখা। জাজিং দ্য সিচুয়েশন ইন হুইচ মোরাল এজেন্টস টু অ্যাক্ট, সিচুয়েশন অর্থাৎ যে পরিস্থিতি, সেটাকে জাজ করা বা বিচার করা, অ্যান্ড দেন অ্যাক্টিং, এবং তারপরে হচ্ছে কাজ করা। এথিক্স আর মোরালিটির মধ্যে একটা ভাগ বলতে চেয়েছি, যেটা হচ্ছে সেম সিমিলার, অনেকটা একরকম, কিন্তু যদি আমি আরো অ্যানালাইজ ডিপলি, আমি যদি খুব গভীরভাবে ওটাকে বিশ্লেষণ করি, তাহলে কিছু সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। সেটা কি, ইট মে বি এথিক্যাল ফর সামওয়ান টু কনজিউম মিট এট দ্য সেম টাইম সেম পারসন মে ফাইন্ড আইডিয়া অফ স্লটারিং অ্যানিমাল রিপাগনেন্ট। অনেকে আমরা বলছি যে মাংস খাওয়া দরকার, কিন্তু আবার মনে করছি যে সেটা একটু প্রাণী হত্যা হচ্ছে। তো সেটার মধ্যে যে সূক্ষ্ম ভাবনা রয়েছে, তো প্রথমটা বলছি যে simply that ethics define the code of society or group of people, and while morality gets the right and wrong, যেখানে সোসাইটি একটা নর্ম তৈরি করে দিচ্ছে যে এটা সামাজিক নর্ম, তুমি এটা করতে পারো, এর মধ্যে কোনো অন্যায় নেই। আবার আরেকটা বলছে যে যেখানে আমাদের নৈতিকতা বাধা দিচ্ছে যে এই কাজটা ভালো বা এই কাজটা খারাপ, এটা করতে। সুতরাং এটা হচ্ছে একটা ডিপার লেভেলে, একটা গভীর স্তরে রয়েছে, যেটা পার্সোনাল এবং স্পিরিচুয়াল দুটোই কাজ করছে, যেটা ব্যক্তিগত আবার অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আবার আধ্যাত্মিক। ইম্পর্টেন্স অফ মোরাল এডুকেশন, সেটা হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন। সেটা কি কি দরকার এটা বলে দিয়েছি আগেও, আরেকবার বলছি। হিউমিলিটি, মানবিকতা, ট্রুথফুলনেস, সত্যতা, সততা, অনেস্টি, এটাও সততা, কার্সি, দয়া, টলারেন্স, সহ্য শক্তি, স্যাক্রিফাইস, আত্মত্যাগ ইত্যাদি। আর ভ্যালু এডুকেশন এসেনশিয়ালি ফর ডেভেলপিং ডেমোক্রেটিক কোয়ালিটিস, যেটা গণতান্ত্রিক যে গুণাবলী সেগুলো গড়ে তুলবে। অ্যাজ ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি মানুষের যে সম্মান, সেটা। সোশ্যাল জাস্টিস, সামাজিক মূল্যবোধ। লিবার্টি, ইকুয়ালিটি গড়ে তুলবে। ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে।
অ্যাপ্রোচেস অফ টিচিং মরাল এডুকেশন, কমিউনিটি সার্ভিস অ্যাপ্রোচ, যেটা কমিউনিটি একসঙ্গে পড়ানো হবে, যেটা আমাদের সম্প্রদায়কে একসঙ্গে পড়ানো হবে। ভার্চু অফ দি মান্থ অ্যাপ্রোচ, যেখানে এন্টায়ার স্কুল কমিউনিটিকে পার্টিকুলার অ্যাটেনশন দেওয়া হবে, যে একটা বিশেষ অ্যাটেনশন দেওয়া হচ্ছে টু কোয়ালিটি সাচ এস কোঅপারেশন আর কাইন্ডনেস, এই ধরনের জিনিস দেওয়া হচ্ছে, সেটা নিউজ লেটার বা বুলেটিনের মাধ্যমে করা যেতে পারে। আর প্রবলেম বেসড অ্যাপ্রোচ, যেটা স্টুডেন্ট ক্যান মেক their own choice about their curriculum and involving in the decision making process, যেখানে কারিকুলাম বা পাঠ্যক্রম সম্পর্কে স্টুডেন্টদের চয়েস থাকবে এবং তারা একটি ডিসিশন মেকিং প্রসেস বা তারা সেই সিদ্ধান্ত জানাতে পারবে। এই আমার মোটামুটি প্রেজেন্টেশন ছিল। উজ্জ্বল স্যার, ওভার টু ইউ। হ্যাঁ, আজকের থ্যাংক ইউ ম্যাম আপনার সুষ্ঠু, সুন্দর এবং চিত্তাকর্ষক আলোচনার জন্য। এই আজকের আলোচনা প্রসঙ্গে কারোর কোনো পার্টিসিপেন্টের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তার জন্য আমরা মিনিট 10 সময় দিচ্ছি। ওই সময়ের মধ্যে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কারোর কি কোনো রকম জিজ্ঞাসা রয়েছে? হ্যালো ম্যাম, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। কারোর কি কোনো তোমাদের রকম কারোর কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। অনেকে চলেও গেছে, প্রায় 50 জন ছিল, এখন 30 জন মতো আছে। নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার। সমাপন বলুন। ম্যাম, আমি সমাপন ঘোষ বলছি। হ্যাঁ, হ্যাঁ। ম্যাম, বলছিলাম যে খুব ছোট বাচ্চাদের, এই ধরুন 5-6 বছরের বাচ্চাদের মূল্যবোধ তৈরি করতে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি, মানে ছোট থেকে যদি শেখাতে চাই? দেখুন, এবারে হচ্ছে ছোট থেকে শেখাতে চাইলে খুব বেশি চাপ দেওয়া কখনোই যাবে না, কারণ আমরা রুসো বা রবীন্দ্রনাথের যেটা পড়েছি সেখানে হচ্ছে ওদের প্রকৃতির মধ্যে বড় হতে দেওয়া এবং সেই ধরনের ওদেরকে ছেড়ে রাখা। এবারে তাই বলে এমনও নয় যে ওরা যা করছে আমরা ওটাকে জাস্টিফাই করে দিচ্ছি বা মেনে নিচ্ছি। আমাদের শাসন রাখতে হবে, কিন্তু আবার অতিরিক্ত শাসনও রাখলে চলবে না। ওদের ছেড়ে রাখবো, কিন্তু আমরা উপর থেকে নজর রাখবো যে ওরা কোন কাজটা ঠিক করছে আর কোন কাজটা ভুল করছে। আর শাসনের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ওদেরকে বুঝিয়ে বলা যে এই কাজটা করছো, এই কাজটা করলে এটা ঠিক নয়। মানে সবসময় একটু ঘুরিয়ে বলতে হবে, সবসময় একটু ইমোশনাল হয়ে বলতে হবে, একটু আবেগ দিয়ে বলতে হবে ওদেরকে। সবসময় যেন এটা তুমি যদি ওকে করো তাহলে কিন্তু ও আঘাতপ্রাপ্ত হবে, তাহলে ওর ব্যথা লাগবে। তোমার যেমন ব্যথা লাগে ওরও কিন্তু ব্যথা লাগবে। ধরো একটা কুকুরকে সে মারছে, যে তোমাকে যদি এইভাবে মারে তোমার কি ভালো লাগবে? এইরকম ভাবে যদি বোঝানো যায়, সরাসরি ওকে ওটা করিস না, এটা খেলিস না, এটা ধরে টানিস না, এরকম ভাবে না বলে, ওকে সবসময় না এই কথাটা না বলে যদি ওকে এটা করলে এটা হবে, যদি কনসিকুয়েন্সটা বোঝানো যায়, তাহলে অনেকটা বেটার হবে। আর এটা খানিকটা বড় হয়ে, মানে বড় হতে হতে যখন সোশ্যালাইজেশন প্রসেস, মানে যখন স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে করতে অনেকটা ওর এই ব্যাপারটা কেটে যাবে। বাড়িতে থাকতেই একটু সমস্যা হয়, বাচ্চারা যখন স্কুলে যেতে আরম্ভ করে অনেক ভদ্র হয়ে যায়। মানে এটা আমার অবজারভেশন আর কি। ম্যাম, আমি সমাপনের ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সমাপনের জিজ্ঞাসা সম্পর্কে আরেকটু আপনার সাথে আমি একমত। আপনি যে তার উত্তর দিয়েছেন এবং তার সাথে আমি কয়েকটা বিষয় সংযোগ করতে চাইছি। যে আমার নিশ্চয়ই বলুন। এটা আমার অবজারভেশন, যে আমার মনে হয় ওই সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি আমরা সেই মোরালিটির পার্টটা দিতে চাই, আমার মনে হয় সেক্ষেত্রে ফ্যামিলি এনভায়রনমেন্টটা উপযুক্ত হওয়া উচিত। মানে যেহেতু অবশ্যই। ছোট ছোট ছেলেমেয়েরা অনুকরণের মাধ্যমেই শেখে, সুতরাং নিশ্চয়ই। সেক্ষেত্রে ফ্যামিলি এনভায়রনমেন্টটা কিন্তু খুব জরুরি। একদমই তাই। আর কি কারোর কোনো রকম জিজ্ঞাসা আর আছে? কেউ কিছু বলবেন? হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম আমি বলছি, স্টুডেন্টরা তো এখন প্যান্ডামিক পিরিয়ডে আছে নাকি? তো হ্যাঁ, হ্যাঁ। বলছি ওরা এখন ধরুন
প্যান্ডামিক উঠে গেল, ওরা স্কুলে আসছে, কিন্তু স্কুলে আসার পর যেটা লক্ষ্য করা গেল ওরা খুব বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, কিংবা স্কুলের নিয়ম শৃঙ্খলায় খুব বিঘ্নিত করছে, তাহলে ওদেরকে কি করা যাবে? প্রথমত এই নতুন সিচুয়েশনে, আমাদের যে নতুন সিচুয়েশন, এখানে ওদের বিশৃঙ্খলতার খুব একটা জায়গা নেই, কারণ যেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হচ্ছে এখনো, সেহেতু কিন্তু আমরা ওদেরকে পাশাপাশি বসাচ্ছি না। মানে পাশাপাশি বসালেও যথেষ্ট গ্যাপ রেখে বসাচ্ছি। এবারে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে যাতে ওরা নিজেদের মধ্যে ইন্টারাকশন, মানে ফিজিক্যাল ইন্টারাকশন না করে, কাছাকাছি না আসে এবং সব রকম বিধি পালন করে। এবারে ওরা খানিকটা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে যেহেতু এতদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। এটা যে কারো ক্ষেত্রেই এই ধরনের জিনিস হয়, সেক্ষেত্রে ওদেরকে বুঝিয়ে বলতে হবে। আর এছাড়া স্কুলগুলো যেটা করছে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্কুলই গাইডলাইন্স গুলো প্রত্যেকটা দেওয়ালে টাঙিয়ে রেখেছে, স্কুল বিল্ডিং এর ভেতরেও টাঙিয়ে রেখেছে। সেটা একটা, সেটা দেখতে দেখতে একটা তৈরি না, হয়, সেটা এটা একটা ব্যাপার। আমি 9 থেকে 12 এটা বলছি না, ওরা ওরা আচ্ছা, ওদের তাহলে থেকে যারা নিচে, ধরুন 5 থেকে যারা 8। ওরা তো এখনো স্কুলে আসছে না, এখনো তো তাদের স্কুল শুরু হয়নি, আমি আর যতটুকু একটা জানি। পয়েন্ট হ্যাঁ, আর একটা পয়েন্ট বলতে চাইছি যে স্কুল খুলে দিলেও ওরা আসতে চাইছে না, তাহলে আচ্ছা ওদেরকে তখন আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে ওদের একটা মানসিকতাটা নষ্ট হয়ে গেছে, যে স্কুলের যে পরিবেশটা, সেটা একদিনে করা যাবে না। প্রথম দিনটা গার্জেনকে নিয়ে যেতে হবে এবং সেখানে দেখতে হবে যে অন্যান্য বাচ্চাদেরকে দেখলে পরে কিন্তু ওরা অনেকটা তাদের সঙ্গে মেলামেশার জন্য আবার উৎসাহিত হয়ে উঠবে। আহ, এবং প্রথম দিনটা গার্জেন এবং তারপরে টিচারের ভূমিকাটা খুবই বেশি এখানে। উভয়কেই সমান গুরুত্ব পালন করতে হবে। একটা বাচ্চা যেহেতু, ওরা একটা বছরের অভ্যাসটা অনেকটা নষ্ট হয়ে গেছে আমাদের, যেটা আমরা রোট লার্নিং এর উপরে আমরা খুবই জোর দিই। সেই যে অভ্যাস, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে বলে কিন্তু এই সমস্যা হচ্ছে। এটা শুধু ছোটদের না, এটা বড়দেরও কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে যে মানে ওই পরিবেশে ফিরে এতক্ষণ কাজ করা বা একটা অধৈর্য, এই জিনিসটা কিন্তু বড়দেরও বেশ সমস্যা হচ্ছে বহুদিন পরে কর্মক্ষেত্রে ফেরার পরে। তো সেটা ছোটদের ক্ষেত্রে অবশ্যই সমস্যা বেশি হবে, সেটা কিন্তু উভয়কেই, ছাত্রছাত্রী, এদের অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা উভয়কেই সমান গুরুত্ব সহকারে বিষয়টা দেখতে হবে। আর কিছু প্রশ্ন থাকলে আর কেউ করতে পারো। হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি বিক্রম কুমার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এমএ ফার্স্ট সেমিস্টারের ছাত্র। হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি বলতে চাইছি যে আপনি পিস এডুকেশনের ক্ষেত্রে একটা ডিলেমার কথা উল্লেখ করলেন। হ্যাঁ, সেই ডিলেমাটা আমরা, যেহেতু আমি মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পড়েছি, কিন্তু পিস এডুকেশনের ক্ষেত্রে কিভাবে রিলেট করবো ওই জিনিসটা বুঝতে পারছি না। পিস এডুকেশন মানে শান্তির যে শিক্ষা, সেখানেও তো আমরা একটা ডিলেমা করতে পারি, কারণ শান্তি শিক্ষা মানেই হচ্ছে একটা কনফ্লিক্ট। কনফ্লিক্ট আছে বলেই না সেই জায়গাটাতে আমরা শান্তি দিতে চাইছি। এবার কনফ্লিক্ট মানেই কিন্তু একটা ডিলেমা তৈরি হচ্ছে। এবার তোমাকে দেখতে হবে যে কে ঠিক। যখনই একটা গন্ডগোল তৈরি হচ্ছে, দুটো পক্ষ, একটা পক্ষ আরেকটা পক্ষের সঙ্গে লড়াই করছে, তো এবারে তোমাকে কিন্তু, যখন তুমি জাজ, তখন তো একটা বিচারক, তুমি জাজ করছো, তখন তোমাকে দেখতে হবে যে কে সঠিক আর কে ভুল। সেই জিনিসটা কিন্তু তোমাকে বিচার করতে হবে এবং সেটা অনেক কিছু পরিপ্রেক্ষিতে। সেই জন্য অনেক সময়তেই আমরা অন্তর্দ্বন্দ্বে ভুগছি, সেই জন্য এটা একটা ডিলেমার কথা বলেছি। আচ্ছা। হ্যালো হ্যাঁ ম্যাডাম, আমি দীপঙ্কর সাহা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এনএসইউ এর স্টুডেন্ট দীপঙ্কর সাহা বলছিলাম। হ্যাঁ, বলো। বিদ্যালয়ে, যেমন প্রাথমিক লেভেলে বিদ্যালয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় মানে পড়াতে গিয়ে দেখেছি হুম হুম। স্টুডেন্টের মধ্যে একটা উদ্বেগজনক পরিস্থিতি বা অ্যানাক্সিটি তৈরি হচ্ছে। এই উদ্বেগটা কি করে দূর করা যাবে? বাচ্চাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে? হ্যাঁ, বাচ্চাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। কি বিষয়ে উদ্বেগ? কোনো কিছু মানে ধরুন ভালো করে কোনো কিছু পড়ানোর পরে সেই বিষয়ে একটা উদ্বেগ থেকেই যাচ্ছে, মানে আরো কিছু প্রশ্ন করতে চাইছে বা এরকম। এটা তো ভালো। বাচ্চারা প্রথমত প্রাথমিক বিদ্যালয়ে যে অবস্থা হয়, আমার যতটুকুনি জানা আছে, বাচ্চারা খুব যে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তা সেটা হয় না। কারণ আমি 5 থেকে, আমি যে স্কুলে পড়িয়েছিলাম সেটা হাই স্কুল ছিল, 5 থেকে বাচ্চারা আসতো,
এমন অবস্থা ছিল যে ওরা নিজেদের মানে রোল কল করলেও সাড়া দিত না, কারণ ওরা নিজেদের রোল নাম্বারটাই জানে না, কারণ ওরা ডিজিট কাকে বলে সেই শিক্ষাটাই পায়নি। এইরকম অবস্থা ছিল, প্রত্যেকটা সাবজেক্টেই একই রকম তথৈবচ অবস্থা। নিজের নাম ইংরেজিতে লিখতে জানে না, রোল নাম্বার জানে না কারণ ডিজিট জানে না, বাংলা হরফেও সঠিকভাবে নিজের নামের বানানটাও লিখতে জানে না। তো এই অবস্থায় যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি বলবো সেটা খুবই একটা ভালো লক্ষণ, যে বাচ্চা অন্তত বিষয়টার ভিতরে ঢুকে বাচ্চাটা জানার চেষ্টা করছে এবং সেই নিয়ে তার উৎকণ্ঠা তৈরি হয়েছে। এইটাকে সেই উৎকণ্ঠাটাকে আমাদের কিন্তু সেটাকে আমাদের বজায় রাখা উচিত এবং সেটাকে উৎসাহ দেওয়া উচিত। সেটা একটা ভালো লক্ষণ, কারণ এই সময় বাচ্চারা কিন্তু জোর করেও পড়তে চায় না। খুব এই বাচ্চাগুলোকে পড়ানো খুব মুশকিলের ব্যাপার। আমরা এই জন্য খেলার ছলে পড়াই, প্লে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা বিভিন্ন কালারফুল জিনিস দিয়ে পড়াই, তারপর নাচ গান অভিনয়ের মাধ্যমে পড়াই। বাচ্চাদের সঙ্গে যতটা খেলাধুলা করতে করতে পড়াতে পারবো সেটাই ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা বইয়ের পাতা একেবারেই পড়তে চায় না এই সময়টা, ওরা খেলাধুলাটাতেই বেশি আগ্রহী। তো সেখানে যদি বাচ্চা প্রশ্ন করে তো প্রশ্ন করুক, সেটা ভালো লক্ষণ। আর কিছু কেউ বলবে? আর কেউ আছে কোনো প্রশ্ন করার? উজ্জ্বল স্যার, মনে হয় আর কারো হ্যাঁ, প্রশ্ন নেই ওদের। আমারও তাই মনে হয়। আমরা আমাদের আজকের বৈঠকির আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অধ্যাপিকা ডক্টর শ্যামাশ্রী সুর মহাশয়াকে। ওনার স্পষ্ট, যুগোপযোগী এবং সুন্দর ও চিত্তাকর্ষক আলোচনা আমাদের মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলেই আশা রাখি। শান্তির শিক্ষা সম্পর্কে ওনার যথোচিত আলোচনা আমাদের সহজ বোধগম্যতার মাধ্যমে বৃহত্তর সমাজ পরিবেশে ব্যাপকতর ভাবে বিস্তার লাভ করবে বলেই আশা করাই যায়। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বৈঠকি তোমায় আমায় মিলে সপ্তম পর্বের মুখ্য আলোচক ডক্টর শ্যামাশ্রী সুর মহাশয়াকে শিক্ষা বিভাগ তথা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে মহাশয়ের সুন্দর, সুস্থ ও উজ্জ্বল আগামী কামনা করি। ভালো থাকবেন শরীরে এবং মনে। এবং আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলের একটা চিরাচরিত প্রথা রয়েছে প্রথম থেকেই, যেটা আপনারা প্রত্যেকেই দেখছেন। আমরা একটা প্রাসঙ্গিক গান প্রত্যেকটা বৈঠকিতেই প্রাসঙ্গিক একটা গান হোক বা কবিতা আমরা উপস্থাপন করি। যদিও সেটা ডিজিটালি উপস্থাপন করি, সেটা আজকেও করতে চলেছি। এবং তারপরেই ভ্যালিডেক্টরি সেশনটা হবে এবং ভ্যালিডেক্টরি সেশন করবেন ডক্টর উদয়ন মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বাঁকুড়া ইউনিভার্সিটি। তার আগে আমরা সেই গানের মধ্যে চলে যাই। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। চিরমতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে।
যে অশান্ত দিন, বেঁচে থাকা আশাহীন, তবু পথে যাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কাল দেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একে একটানা ও ভেসে যায়, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। একে একটানা ও ভেসে যায়, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবু শুধু হবে, পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। দু চোখ আষাঢ় হায়, খরা আজ যে প্রত্যাশা মানুষে বদলায়। ভাষা আর সে তোমায়, ভাষা আজ অন্তরায়, কাপেরা কানে যন্ত্রণায়। এই সরসজায় আজ ধরছি, মেহাতে এসে তৃষারায়। এই সরসজায় আজ ধরছি, মেহাতে এসে তৃষারায়। ও প্রাণে যদি মিশে যায়, তবে পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই একখানি গান মনে হয় আজকের পুরো সেশনটাকেই এই কয়েকটা লাইনের মধ্যে দিয়ে উপস্থাপন করে দিল, এবং অত্যন্ত প্রাসঙ্গিক বলেই এই গানটা প্রথমে গানের লাইনটা দিয়ে শুরু করেছিলাম এবং শেষেও এই গানটা রাখতে হলো। যে ম্যাডাম যে ডিলেমার কথা, বিক্রম কুমার যে ডিলেমার কথা তুলে মানে জিজ্ঞাসা করছিলেন ম্যাডামকে, ম্যাডামও যে ডিলেমার কথা বলছিলেন, যে আমাদের মধ্যে এই কনফ্লিক্টটা সবসময় বর্তমান, যে কবে বা আদৌ কি হবে, কিন্তু তবু আমরা অনবরত সেই বিশ্বাসটাকে সম্বল করেই এগিয়ে চলেছি আগামীর পথে, যে হ্যাঁ অবশ্যই পৃথিবী একদিন শান্ত হবেই এবং এই ঝড়ও একদিন শান্ত হবে। তাই আজকের বৈঠকটি আর অল্পক্ষণের মধ্যেই শেষ হবে। তার আগে ভ্যালিডিক্টরি সেশনের জন্য আমি আহ্বান করব ডক্টর উদয়ন মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, বাঁকুড়া ইউনিভার্সিটি। স্যার। থ্যাংক ইউ উজ্জ্বল। আমি গোটা অনুষ্ঠানটা শ্যামাশ্রীর খুব মনোযোগ সহকারে শুনেছি এবং she has presented the peace education and value education very effective and elaborative way, which will help our undergraduate student, PG level student, as well as teacher, scholar, and we the friends. শ্যামাশ্রী আমার বন্ধু বান্ধবী এবং তিনি আজকে এই অনুষ্ঠানটায় যে অংশগ্রহণ করেছে আমার একটি মাত্র রিকোয়েস্ট করার ফলে, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বর্তমানে ও জয়পুর থেকে অনুষ্ঠানটা কন্ডাক্ট করছে, দ্যাট ইজ ভেরি অ্যামেজিং। অ্যান্ড সে আমার
অনুরোধটা রেখেছে এবং এর জন্য তাকে ধন্যবাদ জানাই। তুমি একা একা চা খাচ্ছ? তোমরাও চা খেয়ে নাও। হ্যাঁ, চা খাওয়ার টাইম চলে এসছে যদিও। তো সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের তরফ থেকে এই যে অনুষ্ঠানটা বিগত 7ম সপ্তাহে পা দিল, এবং এটির জন্য কলেজ কর্তৃপক্ষ, স্পেশালি উজ্জ্বল অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট উইল মাচ অ্যাক্লেম দ্য প্রেজ। এবং আমি ভীষণ রকম ভাবে আপ্লুত যে গোটা অনুষ্ঠানটা উজ্জ্বল প্রত্যেকটা রবিবার খুব এফিশিয়েন্ট ওয়েতে কন্ডাক্ট করে, as well as our resource persons very effective, informative and elaborate ওয়েতে আমাদের সুন্দর করে যেটা এনলাইটেন করে, যেটি আমাদের কাছে এই লকডাউন পিরিয়ডে ভীষণ রকম ভাবে হেল্প করছে। এবং আজকের এই থিমটিও খুব প্রাসঙ্গিক, ভ্যালু এডুকেশন অ্যান্ড পিস এডুকেশন। দুটোই বর্তমান সমাজে দাঁড়িয়ে ভীষণ রকম ভাবেই প্রাধান্য বিস্তার করছে আমাদের ডে টু ডে লাইফ, আমাদের শিক্ষার জগতে, আমাদের প্রাইভেট লাইফে, আমাদের কর্মজগতে, এভরিওয়্যার। তো শ্যামাশ্রীকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের যত পার্টিসিপেন্টস আজকে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছিল তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি নিজে একটুখানি ট্রাভেল করতে করতে গোটা অনুষ্ঠানটা শুনেছি, যদিও সেটি কিছু সময় ব্রেক হয়েছে, আদারওয়াইজ ইট ওয়াজ ওকে। তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি অনুষ্ঠানটা এখানেই শেষ করার আহ্বান করছি। স্যার, আমার একটু ত্রুটি মার্জনা করবেন, আমি কয়েকটা কথা ভুল বলে ফেলেছি আপনার ইন্ট্রো দিতে গিয়ে। একটা যে বিষয় মিস্টেক হয়ে গেছে যে ডক্টর উদয়ন মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম হেড ডিপার্টমেন্ট অফ দ্য এডুকেশন, বাঁকুড়া ইউনিভার্সিটি, এটা বড় ইস্যু নয়, and ইটস নট এ বিগ ইস্যু, and also advisory committee member, chief advisor of the বৈঠকি তোমায় আমায় মিলে। ঠিক আছে, কিন্তু ওই হেডশিপ ওটা নিয়ে আমি খুব একটা ভাবিত নই, ডোন্ট গেট বদার্ড, এবং এটা নিয়ে খুব একটা ম্যাটারও করে না আমার কাছে, জাস্ট একটা আলংকারিক বিষয়। এবং শ্যামাশ্রীর সাথে আমার কথা ছিল, আই এম গেটিং প্রেশারাইজড, মানে এমন একটা সিচুয়েশন আসছে, I don't want to be head or TIC anywhere in my life. That is from my bottom of my heart. It is a wish. So এটা আমাকে বাধ্য হয়ে হতে হলো। তো এটা না বলাই বরং ভালো, এটাকে অ্যাভয়েড করবে। হ্যাঁ, এটা বরং যত পারবে অ্যাভয়েড করে দেবে যে অন অ্যান্ড ফ্রম আই এম হেড, দরকার নেই, সব বলার দরকার নেই। স্যার, বৈঠকি তোমায় আমায় মিলের উপদেষ্টা হিসেবে আপনাকে বৈঠকি তোমায় আমায় মিলের পক্ষ থেকে সাদর অভিনন্দন রইল নতুন দায়িত্ব পাওয়ার জন্য। এবং আপনি প্রত্যেকটা বৈঠকির পর্বকে যেভাবে গাইড করে চলেছেন, যেভাবে অবজার্ভ করে চলেছেন, তাতে বৈঠকি তোমায় আমায় মিলের আহ্বায়ক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং কৃতজ্ঞ। এবং সমস্ত সক্রিয় অংশগ্রহণকারীদের, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত সহযোগিতায় বৈঠকি আজকে 7ম পর্ব সমাপন করলো, এবং আগামী দিনেও এই বৈঠকির বিস্তৃতিকে ব্যক্ত করবে এই আশা রেখে আজকের এই 7ম পর্বের বৈঠকি তোমায় আমায় মিলে এখানেই সমাপ্ত করলাম। ম্যাডামকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে। আচ্ছা উজ্জ্বল, হ্যাঁ স্যার, তুমি একটু অ্যানাউন্স করে দিতে পারতে তো? স্যার, আমাদের নেক্সট, অনেক ধন্যবাদ উজ্জ্বল বাবু, আর উদয়নকেও অনেক ধন্যবাদ। স্যার, আগামী বৈঠকের জন্য আমি একটু লেট হয়ে যাচ্ছি, আমার একটুখানি কাজ আছে। ওকে ম্যাম। স্যার, আগামী বৈঠকের জন্য এখনো রিসোর্স পারসন সবাই কনফার্ম ভালো হয়নি। থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। ও ঠিক আছে, ঠিক আছে, তবে এটা কনফার্ম করে তোমাদের যে গ্রুপটা আছে জানিয়ে দিও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ অল অফ ইউ।